আচ্ছা, আপনাদের কারোর কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আমি কি শুনতে পাচ্ছি না? হ্যালো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলেনি স্যার। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। না, আমি ভাবছি শুনতে পাচ্ছে তো সবাই। স্যার আপনি বাইরে কোথাও গিয়েছেন নাকি? স্যার, বাইরে বলতে এতক্ষণ বাইরেই ছিলাম আর কি, বাড়ি এলাম। যাই হোক, আমরা ইভিএসের একটা চ্যাপ্টার শুরু করছি, পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশনস। গুরুত্বপূর্ণ, আপকামিং যারা প্রাইমারি টেট দেবেন আর কি, প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ। আর যেহেতু প্রাইমারিটাকে ফোকাস করে আজকে ক্লাসটা করাচ্ছি, সেই জন্য আজকের লিঙ্কটা ফুড এসআইতেও দিইনি আর কি। কারণ আজকে যা কিছু আমরা আলোচনা করব সব কিন্তু এই সামনে প্রাইমারিটাকে নিয়েই, আর যেটুকু আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট। তো কিছু জ্ঞানমূলক জায়গা রয়েছে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট, সেই জ্ঞানমূলক জায়গাগুলো আমি মার্ক করে দেব, এবং সেই সঙ্গে কোনো জ্ঞানমূলক তথ্য থাকলে সেগুলো আমি পেন পেপার দিয়ে লিখেও দেব। আর সেই সঙ্গে কনসেপচুয়ালি যে ব্যাপারটা সেটাকেও বুঝে নিতে হবে আর কি। আশা করছি ততটা কঠিন চ্যাপ্টার নয়, কেননা আপনারা সেই ছোট থেকেই, সেই ক্লাস 3-4 থেকেই সেই পড়ে আসছেন। কি পড়ে আসছেন? দূষণ পড়ে আসছেন। পরিবেশ দূষণ, পরিবেশের মধ্যে কি কি রয়েছে? মাটি, জল, বায়ু, বাতাস, আলো, এইগুলোই তো রয়েছে, তাই না? তাহলে এই যে এই দূষণগুলোই আজ আমরা পড়ব এক্সামকে সামনে রেখে আর কি, মানে এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়ব। সামনে যে এক্সামটা রয়েছে আমাদেরকে, সেই এক্সামটাকে লক্ষ্য করে আমরা পড়ব। তো সবার প্রথমেই আমরা আলোচনা করছি কি পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশনস। তাহলে সবার প্রথমে এই যে দূষণ কি, বা দূষণের যে ধারণা, কনসেপ্ট অফ পলিউশনস, এই ধারণা আমাদের থাকা দরকার আর কি, তাই না? যে দূষণ বলতে আমরা কি বলবো, বা দূষণ আমরা কাকে বলি, তাই না? বলুন তো কেউ একজন, যে এই দূষণের ধারণা বা দূষণ বলতে আমরা কি বুঝি, কেউ একজন। দেখুন, যেগুলো পরিবেশের ক্ষতি করেছে। যে আচ্ছা, যেগুলো পরিবেশের ক্ষতি করে সেগুলোকেই আমরা দূষণ বলবো। দূষণ করে যেগুলো পরিবেশের ন্যাচারালি, স্যার ন্যাচারালি একটা একটা ন্যাচারালি ক্ষতি আছে, আর একটা আর্টিফিশিয়াল যেটা মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতি আছে। এক কথায় স্যার, যে ক্ষতি মানে পরিবেশকে ক্ষতিকারক এলিমেন্টস গুলো হচ্ছে পরিবেশ দূষণের এলিমেন্টস। আচ্ছা, যাই হোক, স্যার, বলুন মফিজুল স্যার। মানে মানুষের দ্বারা আমাদের প্রাকৃতিক শক্তি বা মানুষের দ্বারা কাজকর্মের ফলে যখন মাটি, জল, বায়ু সব দূষিত হয়, মানুষের জীবনে প্রভাব পড়ে, সেটাকে আমরা দূষণ বলি। একদম ঠিক আছে। দেখুন, এই যে দূষণ কি, ঠিক আছে, এটা নিয়ে দেখুন আপনাদের সকলের মধ্যেই কম বেশি ধারণা কিন্তু রয়েছেই, তাই না? এই দূষণ আমরা কাকে বলবো, বা দূষণ কি? দূষণ বলতে আমরা সেই সমস্ত জিনিসটাকে বুঝে থাকি, যেমন ধরুন আমাদের বর্তমানে আজ আমাদের যে পৃথিবী, বা আমাদের পৃথিবী ছেড়ে দিন, আমাদের দেশ কোথায় ছিল, কোথায় থেকে আজ কোথায় এগিয়েছে, তাই না? আমাদের পৃথিবী আজ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, মানে এখনও উন্নতি করছে। তাহলে এই যে উন্নয়ন করছে আর কি, কার ওপর ভিত্তি করে এত উন্নতি লাভ করছে? আমাদের প্রকৃতির ওপর। আমাদের প্রকৃতি বা আমাদের যে ন্যাচারাল যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে, প্রাকৃতিক যে সমস্ত সম্পদ রয়েছে, সেক্ষেত্রে বন হতে পারে, জল হতে পারে, মাটি হতে পারে, বায়ু হতে পারে, এই যে এই সমস্ত সম্পদগুলোকে কেন্দ্র করেই আমাদের পৃথিবী কিন্তু দেখুন আজ পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে আমাদের ভারতবর্ষ, তাই তো? তো এই উন্নত হওয়ার পিছনে আর কি, বা আমাদের দেশটাকে উন্নত করার লক্ষ্যে কি হয়েছে, আমরা এই সমস্ত জিনিসগুলো, যেগুলো ন্যাচারাল যে সমস্ত সম্পদগুলো রয়েছে, এই সমস্ত শক্তিগুলোর আমরা এক কথায় মানে কি বলছি, ভুল ব্যবহার করে ফেলছি আর কি, বা বেশি ব্যবহার করে ফেলছি। সেটা মানুষের লোভে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, আমরা এই জিনিসগুলোকে করে থাকছি। এর ফলে কি হচ্ছে, আমাদের দূষণের মাত্রা কিন্তু বাড়ছে। আর এই যে রিসোর্সগুলো, অর্থাৎ এই যে সম্পদগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি, কিন্তু বর্তমানে এইগুলো কিন্তু ভীষণভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে জল, মাটি, বায়ু, এই সমস্ত উপাদানগুলো বিশেষভাবে দূষিত হচ্ছে। তো এই যে দূষিত হচ্ছে, এই দূষিত হলে তো আমাদের পৃথিবী একটা সময় তো কী হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, তাই না? এইভাবে যদি দূষিত হতে থাকে, আমাদের এই যে
সম্পদগুলো আর কি, এই সম্পদগুলো যদি এইভাবেই যদি দূষিত হতে থাকে, তাহলে একটা সময় কি হবে, একটা সময় আমাদের পৃথিবী কিন্তু মরুভূমিতে পরিণত হবে। তাই আমাদেরকে এই দূষণগুলি সম্পর্কে সঠিকভাবে জেনে এর প্রতিকার কিভাবে করা সম্ভব সেটা আমাদেরকে জানতে হবে। তো আজ হচ্ছে কি আমাদের সেই চ্যাপ্টারটাই আলোচনা করব, দূষণ। তো এই দূষণের মধ্যে আমরা অনেকগুলো দূষণ আলোচনা করব। তার মধ্যে প্রথম যে দূষণটা, সেই দূষণটা হচ্ছে কি এয়ার পলিউশনস, অর্থাৎ বায়ু দূষণ। বায়ু দূষণ, এয়ার পলিউশনস অর্থাৎ বায়ু দূষণ। বায়ু দূষণ বলতে কি, কারণ আমরা জানি আমাদের পৃথিবীতে কি রয়েছে, আমাদের পৃথিবীর চারিদিকে বেষ্টন করে রয়েছে কি বায়ুমণ্ডল, বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল। তাহলে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলও দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে, এর দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে কি এর প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে কি এর অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণ বলতে মনুষ্য সৃষ্ট কারণ। তাহলে এই যে বায়ু দূষণ, এই বায়ু দূষণের কিছু কারণ রয়েছে, একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে কি অপ্রাকৃতিক কারণ। দেখুন প্রত্যেকটা দূষণই যখন আমরা পড়ব, প্রত্যেকটাতে প্রাকৃতিক কারণ থাকবে, অপ্রাকৃতিক কারণ থাকবে। মানে প্রাকৃতিক কারণ মানে যেগুলো প্রাকৃতিকলি মানে ন্যাচারালি যেগুলো হয়ে থাকে সেগুলো, আর অপ্রাকৃতিক মানে কি যেগুলো মনুষ্য দ্বারা সৃষ্ট সেই সমস্ত কারণগুলো। প্রত্যেকটা দূষণে এরকম থাকবে। আর সেই জন্য দেখবেন পরবর্তী দূষণে এই প্রাকৃতিক অপ্রাকৃতিক এইভাবে আমি ভাগটা করিনি। যাই হোক, এই জায়গায় কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকিগুলো সেই একই আর কি, মানে একই ধাঁচে চলবে আর কি পরপর। হ্যাঁ, দূষণ বলতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, একদম স্বাভাবিকভাবেই, তাই না? পরিবেশের যে ভারসাম্য, আমাদের বাস্তুতন্ত্রের যে ভারসাম্য, সেটা নষ্ট হওয়া। তো এই যে এয়ার পলিউশন, বায়ু দূষণ, এর বায়ু দূষণের প্রাকৃতিক কারণ কি? এর প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই হচ্ছে কি অগ্ন্যুৎপাত। এই অগ্ন্যুৎপাত কি, অগ্ন্যুৎপাত কি মানুষের সৃষ্ট কারণ? মানুষের জন্য কি এই অগ্ন্যুৎপাত হয়ে থাকে? মানুষের জন্য এই অগ্ন্যুৎপাত কিন্তু হয়ে থাকে না। এটা একটা কি প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল ঘটনা। এই অগ্ন্যুৎপাতের ফলে আমরা যখন দেখেছি এর আগে আমরা যখন ভলক্যানোজ পড়ছিলাম, সেখানে ওই যে অগ্ন্যুৎপাত, ওই অগ্ন্যুৎপাত হওয়ার ফলে মাটির ভিতরের যে লাভা, মাটির ভিতরে যে ম্যাগমা, সেটা কি হয় ওই ভূপৃষ্ঠের ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে। এবার ওই যে লাভাটাই যে বেরিয়ে আসে এমনটা তো নয়, তার সঙ্গে বিভিন্ন বিষাক্ত গ্যাস, সেই বিষাক্ত গ্যাসও কিন্তু সেই মাটির ভিতর থেকে আমাদের বায়ুমণ্ডলে এসে মেশে। এর ফলে কি হয়, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলটাকে দূষিত করে। এই অগ্ন্যুৎপাতের মধ্যেই থাকে সালফার ডাইঅক্সাইড, তারপর কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাসগুলো কিন্তু এই অগ্ন্যুৎপাতের মধ্যে কিন্তু থাকে। আর এই সমস্ত গ্যাসগুলো আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের দূষণ ঘটিয়ে থাকে। বিভিন্ন জৈব ও অজৈব কণা, দেখবেন আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কণা ঘুরে বেড়ায় আর কি, সেগুলো কি করে, সেগুলো আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেটাকে দূষিত করে। এরপর রয়েছে কি দাবানল। দাবানল কোনগুলো, ওই যে বনে যখন আগুন লেগে যায় সেটাকেই আমরা স্বাভাবিকভাবে কি বলি, দাবানল বলে থাকি। ধূলিঝড়, যেমন আইলা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, বা সম্প্রতি দেখবেন একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে আর কি, মিগজাউং সম্ভবত, দেখবেন সম্ভবত 6 তারিখ সম্ভবত আমাদের অন্ধ্রপ্রদেশে হয়তো আক্রমণ করবে ঝড়টা। সুপার সাইক্লোন কিন্তু, প্রায় 200 কিলোমিটার গতিবেগ থাকবে যার। তো এই যে ধূলিঝড়টা যখন আসবে বা একটা ঝড় আসবে, এর ফলে কি হবে, আমাদের যে ধুলো বালি যেখানে যা কিছু রয়েছে সেগুলো উড়ে গিয়ে আমাদের বায়ুটাকে দূষিত করবে, তাই তো? আর এই যে কবে হবে ঝড়টা স্যার, ঝড়টা কবে হবে? স্যার ঝড়টা এখন স্যার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আর কি, স্যার খুব শীঘ্রই আসবে আর কি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। পশ্চিমবাংলায় ইফেক্ট পড়বে? হ্যাঁ স্যার অবশ্যই, পশ্চিমবঙ্গের বলতে গেলে দক্ষিণবঙ্গ যেটা স্যার রয়েছে, ঝড়টা হবে কোথায় স্যার? স্যার ঝাড়গ্রাম রয়েছে, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হিট করবে স্যার। হ্যাঁ এই সমস্ত অঞ্চলে কিন্তু 10 প্রভাব তারিখ। পড়বে, ঠিক আছে? কিন্তু প্রভাব কতটা পড়বে আর কি, ঠিক আছে, সেটা এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না, কেননা এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী আর কি। মানে যে উপরে যে আমাদের যে স্যাটেলাইট রয়েছে আর কি, সেই স্যাটেলাইট ভিউ থেকে মানে দেখা হচ্ছে যে ঝড়টা তৈরি হচ্ছে, ঝড় তৈরি হচ্ছে, এবং ঝড় অলরেডি তৈরি হয়ে গেছে, বঙ্গোপসাগরে ঘূর্ণবাতে পরিণত হচ্ছে, এবং এটা একটা সুপার সাইক্লোনের কিন্তু আকার নেবে। সম্ভবত 6 তারিখ অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভবত আছড়ে পড়বে, তারপর আস্তে আস্তে আমাদের উড়িষ্যা এবং সেই সঙ্গে আমাদের যে বাংলা রয়েছে আর কি, সেখানেও হয়তো প্রভাব ফেলবে আর কি। তবে সামনের দেশগুলো দেখুন আর কি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি, কারণ এখন অনিশ্চিত, ঠিকঠাক বলা তো যাচ্ছে না যে কি হবে, তাই না? আচ্ছা 10 তারিখ হবে স্যার, আচ্ছা 9 তারিখ কি হচ্ছে বলুন স্যার। জি স্যার। এই
এর কারণে দূষণ কি সেই প্রাথমিক দূষণ আর গৌণ কি এরকম এগুলোকে কি বলে? আচ্ছা, প্রাথমিক দূষণ আর গৌণ দূষণ, স্যার বুঝলাম না, কেটে কেটে যাচ্ছে গৌণ স্যার কথা শোনা যাচ্ছে? স্যার, কথা তো কেটে কেটে যাচ্ছে, বলুন। স্যার এখন আচ্ছা ঠিক আছে স্যার, আমি কন্টিনিউ করি, স্যার ঠিক শোনা আছে যাচ্ছে? স্যার। কেটে কেটে যাচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমি কন্টিনিউ করছি, আমি যখন সুবিধা হবে আর কি শুনে নিচ্ছি আপনি কি বলতে চাইছেন। তো আমরা কি দেখলাম, এয়ার পলিউশনস আমরা আলোচনা করছিলাম, বায়ুমণ্ডল, তা বায়ুমণ্ডল আলোচনা করছিলাম, মানে বায়ুমণ্ডল কেন বলছি, বায়ু দূষণ আমরা আলোচনা করছিলাম। সেই বায়ু দূষণের দুটো কারণ রয়েছে, একটা কি, একটা প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে কি আর অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে কি কি রয়েছে, অগ্নুৎপাত থেকে যে সমস্ত গ্যাস যেগুলো নির্গত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, বিভিন্ন জৈব অজৈব কণা, দাবানল, ধূলিঝড়, এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, আমাদের এই যে পৃথিবীতে আর কি প্রচুর ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে। এর একটা চার্ট বা একটা ছক শেষে আমি আলোচনা করে দিচ্ছি, যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে, যে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কোন কোন রোগগুলো সৃষ্টি হয়ে থাকে, এগুলো আমি একটা শেষে একটা চার্ট আকারে আমি প্রোভাইড করছি। তো এই সমস্ত কারণে এগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিক কারণ আর কি, এই প্রাকৃতিক কারণে এই বায়ু দূষণ হয়ে থাকে। আর অপ্রাকৃতিক কারণ বলতে, অপ্রাকৃতিক কারণ হচ্ছে, স্যার এবার শোনা যাচ্ছে? বলুন স্যার। বলছি স্যার এই প্রাকৃতিক কারণগুলোকেই কি প্রাথমিক দূষণ বলে? স্যার প্রাকৃতিক কারণগুলোকে কি প্রাকৃতিক দূষণ, স্যার দেখুন এবার এরপরে যখন ভাগগুলো রয়েছে আর কি, দেখবেন প্রাকৃতিক দূষণ, প্রাথমিক স্যার, হ্যাঁ, প্রাথমিক দূষণ, হ্যাঁ, প্রাথমিক দূষণ বললাম। আচ্ছা ওইভাবে ভাগ করা হয় না, প্রাথমিক দূষণ, গৌণ দূষণ, প্রগৌণ দূষণ এইভাবে ভাগ করা হয়েছে। এবার ওটা ভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছে, মানে যে সমস্ত গ্যাসগুলো বায়ু দূষণে মুখ্য ভূমিকা পালন করে সেই গ্যাসগুলোকে প্রাথমিক দূষণ বলা হয়, তারপরে গৌণ দূষণ, তারপরে প্রগৌণ দূষণ, এইভাবে স্যার ভাগ করা হয়েছে। ডাইরেক্ট যেগুলো অংশগ্রহণ করে স্যার, ডাইরেক্ট যেগুলো করে। হ্যাঁ, মানে ডিরেক্টলি যেগুলোকে বায়ুটাকে দূষণ করে সেগুলোকেই প্রাথমিক দূষক বলা হয়েছে। তাহলে এর অপ্রাকৃতিক কারণগুলো কি, অপ্রাকৃতিক কারণ বলতে কি, অপ্রাকৃতিক কারণ বলতে মানুষের দ্বারা সৃষ্ট কারণ, মানুষের দ্বারা সৃষ্ট কারণ। তাহলে মানুষের কোন কোন কাজের ফলে বায়ু দূষণ হয়ে থাকে, এক হচ্ছে যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। তাহলে দেখবেন আজকাল যে যানবাহন কি পরিমাণ বেড়েছে আর কি আমাদের রাস্তাঘাটে, তাহলে সেই যে যানবাহন, সেই যানবাহনের যে ধোঁয়া, এবং আমাদের বর্তমানে এই যে এত শিল্প কলকারখানা মানে বেড়েছে বা বেড়ে চলেছে, তার যে ধোঁয়া, এগুলো বায়ু দূষণ ঘটাচ্ছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানির দহন, জীবাশ্ম জ্বালানি বলতে ওই যে কয়লা, পেট্রোল, ডিজেল, এই যে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানিগুলোর দহন, সেটা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, এর ফলে আমাদের বায়ু দূষণটা ঘটছে। অরণ্য ধ্বংস, মানে নির্বিচারে অরণ্য ধ্বংস করা হচ্ছে, তার ফলে বায়ু দূষণ ঘটছে। কারণ অরণ্য ধ্বংস করলে কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করবে কে, তাই না? কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করার তো কেউ থাকবে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই যাবে পৃথিবীতে, এর ফলে আমাদের বায়ুটা দূষিত হবে। এরপর যুদ্ধ, যেমন হচ্ছে হিরোশিমা ও নাগাসাকিতে, আপনারা শুনে এসেছেন যে হিরোশিমা ও নাগাসাকিতে কত সালে, তারিখটা মনে আছে কারোর? সম্ভবত 1945 সালে। 6 আর 9 তারিখ। 1945 সালে, এটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চলেছিল 1939 থেকে 1945, এই টাইমটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। সেই সময়ই আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানকে, তাই তো, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানকে কিন্তু এই জাপানের যে দুটো শহর আর কি, একটা হচ্ছে হিরোশিমা, একটা হচ্ছে কি নাগাসাকি, এই যে দুটো শহর, এই দুটো শহরে কিন্তু বোমা নিক্ষেপ করেছিল, পারমাণবিক বোমা। 1945 সালের 6 আগস্ট এই হিরোশিমাতে, তাই তো, আর 9 আগস্ট এই নাগাসাকিতে কিন্তু বোমা ফেলা হয়েছিল। এখানে দুটো বোমা, দুটো লিটল বয় আর ফ্যাটম্যান স্যার। একদম একদম, একটা কি লিটল ছিল, বয় আর ফ্যাটম্যান। একটা ছিল লিটল বয়, একটা ছিল লিটল বয়, একটা কি ছিল ফ্যাটম্যান, লিটল বয়, একটা কি ছিল ফ্যাটম্যান।
তো এই যে যুদ্ধ, এই যে পারমাণবিক বোমা এটা বিস্ফোরণ করার ফলে সেখানে বায়ুর অবস্থা সেই সময়ে কি হয়েছিল ভাবুন তো। বা এখনও নাকি বলা হয় সেখানে যে জায়গায় ফেলা হয়েছিল সেখানে কোনো স্বাভাবিক উদ্ভিদও জন্মাতে পারে না, এমনই মানে পরিস্থিতি আর কি। তাহলে সেই সময় বায়ুমণ্ডলের পরিস্থিতিরই বা কেমন হয়েছিল। তাহলে এর ফলে বায়ু দূষণ হয়ে থাকে। তারপর দুর্ঘটনা, মানে যে কোনো দুর্ঘটনা, যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালে। 84 সরি 1984 আচ্ছা 2 আর 3 1984 ডিসেম্বর। সালে স্যার। আচ্ছা 1984। তারিখটা কত যেন ছিল? 2 আর 3 কত, মাসটা কত? 2 আর 3 হ্যাঁ 2 আর 3। ডিসেম্বর ডিসেম্বর হ্যাঁ 2 আর 3 ডিসেম্বর। ডিসেম্বর ডিসেম্বর 2 আর 3 ডিসেম্বর, তাই তো। মানে ওই যে 2রা ডিসেম্বরের যে মধ্যরাত্রে আর কি, সেই মধ্যরাত্রে কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটেছিল। এখানে কি গ্যাস বেরিয়েছিল জানা আছে কারোর? গ্যাসটার নাম মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানাইড, যাকে আমরা সংক্ষেপে কি বলি, মিক গ্যাস, তাই তো। সেই মিক গ্যাস বেরিয়েছিল। তো এর ফলে কি হয়েছে, আমাদের বায়ুমণ্ডল বা বায়ুটা দূষিত হয়েছে। এর ফলে ইউক্রেনের যে চেরনোবিল পরমাণু বিস্ফোরণ, ইউক্রেনে কি হয়েছিল, ইউক্রেনেও যে চেরনোবিল যে একটা পরমাণু, এই পরমাণু কিন্তু বিস্ফোরণ হয়েছিল। এটা হয়েছিল 1986 সালের 26শে এপ্রিল। 26শে এপ্রিল কিন্তু এটা হয়েছিল। এবং সেই সঙ্গে ফ্লাই অ্যাশ, এরোসেল, এই সমস্তগুলোই কিন্তু আমাদের যে বায়ু রয়েছে সেই বায়ুমণ্ডলটাকে দূষিত করে। ফ্লাই অ্যাশ আমরা কোনটাকে বলবো? ফ্লাই অ্যাশ মানে হচ্ছে শুষ্ক সূক্ষ্ম যে কণাগুলো আর কি। যেমন ইটভাটা দেখেছেন, বা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপরে দেখবেন একটা যে চিমনি রয়েছে না, চিমনি একদম উপরে একটা চিমনি রয়েছে যেটা দিয়ে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াতেই মিশে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, সেগুলোকে আমরা কি বলবো? ফ্লাই অ্যাশ বলতে পারি, এরোসেল। এবার এক্ষেত্রে একটা টার্ম আপনারা মনে রাখবেন, এসপিএম। এর ফুল ফর্ম জানা আছে? স্যার সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। পার্টিকুলার ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা। তাহলে এই আমরা পড়লাম কি, বায়ু দূষণের মুখ্য কারণগুলো, যে কি কি পরিমাণে আমাদের মানে কি কি কারণে আমাদের এই বায়ু দূষিত হয়ে থাকে। তাহলে এর যে প্রাকৃতিক কারণ এবং এর অপ্রাকৃতিক কারণ দুটোই কিন্তু আমরা পড়লাম। বলুন, এতটুকু থেকে কারোর কোথাও কোনো প্রশ্ন? দেখুন, জ্ঞানমূলক জায়গাগুলো এগুলোকেও মনে রাখতে হবে আর কি, এবং সেই সঙ্গে কনসেপ্টটাকেও মনে রাখতে হবে। কেননা এই জায়গাগুলো থেকে হয়তো পেডাগজিক্যাল প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করলেও করতে পারে। যে বায়ু দূষণ, যে আপনি শিক্ষার্থীদেরকে বায়ু দূষণ সম্পর্কে ধারণা দেবেন, তাহলে আপনি কোন কোন পদ্ধতিগুলোকে অনুসরণ করবেন, বা বায়ু দূষণ প্রতিরোধ করতে আপনি কোন কোন ধারণার সাহায্য নেবেন। এইভাবে কিন্তু দেখবেন যে পেডাগজি রয়েছে আর কি, সেই পেডাগজিতেও কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, তাহলে কারোর কোথাও সমস্যা এইটুকুতে? আচ্ছা, সোমটা কি? আচ্ছা, সোম বলতে কোনটা বললাম? এসপিএম হচ্ছে ম্যাডাম, এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা হচ্ছে ওই যে আমরা বাতাসে যে ভাসমান যে সূক্ষ্ম কণা দেখতে পাই না, সেটাকেই বলছে, মানে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা। ছাইগুলা স্যার, ছাই। হ্যাঁ, বাতাসে উড়ন্ত ছাই। বানানো ভুল লিখছি। বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা, সেটাকে আমরা বলছি কি, এসপিএম। এবার কি রয়েছে? বায়ু দূষণ। বায়ু দূষণের কিছু মূল উপাদান রয়েছে, যেগুলো সরাসরি আমাদের বায়ুটাকে দূষণ করে থাকে, তাই তো।
তাহলে কি রয়েছে প্রথমে রয়েছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তারপরে কি রয়েছে নাইট্রোজেন অক্সাইড। এবার এই নাইট্রোজেনেরও আবার আরও 3টে অক্সাইড রয়েছে, জানা আছে নাইট্রোজেনের 3টে অক্সাইডের নাম? নাইট্রোজেনেরও আবার 3টে অক্সাইড রয়েছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, নাইট্রাস নাইট্রোজেন অক্সাইড আর একটা ডাইঅক্সাইড একটা একদম একটা রয়েছে নাইট্রাস, নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস। একদম খুব ইম্পর্টেন্ট, এটাকে লাফিং গ্যাস বলা হয়। লাফিং গ্যাস, এর আগের দিন বলেছিলাম এটাকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে, লাফিং গ্যাস। এর সংকেত কি নাইট্রাস অক্সাইডের? N2O, N2O, N2O। তাহলে নাইট্রাস সরি N2O। তাহলে নাইট্রাস বললাম, আর একটা রয়েছে নাইট্রিক, আর একটা রয়েছে কি নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এর সংকেত নাইট্রিক অক্সাইড। HNO3 আচ্ছা HNO3 কি নাইট্রিক? NO স্যার এনও তো এনও NO। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে NO2 মনে হয়। হ্যাঁ, আর একটা যেটা রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। এর সংকেত কি স্যার বলুন ম্যাডাম? নাইট্রোজেন অক্সাইড আর নাইট্রিক অক্সাইড দুটোই NO। আচ্ছা এটা নাইট্রিক অক্সাইড বললাম না, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, আর নাইট্রোজেন অক্সাইডও NO। মানে এটারই ম্যাডাম 3টে অক্সাইড, এটারই হচ্ছে 3টে পার্ট। এটা নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলোর এখানে এটা কেটে দিন, নাইট্রোজেনেরই এই 3টে অক্সাইড রয়েছে, একটা নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, একটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে NO2, তাই তো NO2। তাহলে এগুলো হচ্ছে কি মূল উপাদান। সালফারেরটা ভুল আছে স্যার, সালফারেরটা ভুল আছে স্যার। আচ্ছা সালফারেরটা SO2 হতো, উপরেরটা স্যার। আচ্ছা সালফার ডাইঅক্সাইড। আচ্ছা এখানে H2SO4 এটা বলুন তো, এটা কোন গ্যাসের সংকেত? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক যে অ্যাসিডটা, এই সালফিউরিক অ্যাসিডের গন্ধটা কেমন জানেন? পচা ডিমের মতো। একদম ঠিক আছে, পচা ডিমের মতো। মানে অনেক পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে, মানে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্যার ওটা স্যার ওটা হাইড্রোজেন সালফাইডের গ্যাস, হাইড্রোজেন সালফাইড H2S এর। ওটা হাইড্রোজেন সালফাইড। একদম হাইড্রোজেন সালফাইড, একদম সরি হাইড্রোজেন সালফাইড। তাই তো বলি। যার ওই যে গন্ধটা হচ্ছে কি, গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো আর কি। পচা ডিমের মতো। মানে আমরা যখন ক্লাস 7-8 পড়তাম আর কি, প্রশ্নটা খুবই আসতো এবং স্যারও বারে বারে জিজ্ঞাসা করতো। এবং গন্ধটাও দেখবেন মানে প্রচণ্ড বিশ্রী গন্ধ আর কি, মানে ওখানে থাকতেই পারবেন না। পচা ডিমের যে গন্ধটা আর কি, যখন ডিম যখন পচে যাবে আর কি, তার যে গন্ধটা মানে মানে প্রচণ্ড বিশ্রী গন্ধ, মানে ওখানে থাকাই যাবে না এমনই গন্ধ আর কি। এই যেখানে লিখেছি বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা, যেমন সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা SPM। এবং কার্বনের অক্সাইডও দুটো রয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইড, এর সংকেত কি? কার্বন ডাইঅক্সাইড CO2। এর গন্ধ কেমন? কোনো কি গন্ধ রয়েছে না গন্ধহীন না বর্ণহীন না কেমন? স্যার গন্ধহীন তো, গন্ধহীন না, গন্ধ কিন্তু হীন নয়, বর্ণহীন। এই গ্যাসটি হচ্ছে কি বর্ণহীন এবং সেই সঙ্গে হালকা ঝাঁঝালো গন্ধ রয়েছে। গন্ধহীন তো অক্সিজেন, বন্ধহীন আর বর্ণহীন। হালকা ঝাঁজ রয়েছে আমরা বলতে পারি, হালকা ঝাঁজ রয়েছে। এবার আমাকে বলুন তো, আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে আমাদের পুরো পৃথিবীতে, এই যে বিশ্ব উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিনহাউস গ্যাসটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? মানে কার অবদান? CO2 কার্বন ডাইঅক্সাইড, 49%। কার্বন ডাইঅক্সাইড, তাই তো? মানে কার্বন ডাইঅক্সাইডই সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এই কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? কার্বন ডাইঅক্সাইডের উৎস কার্বন, মানে কোথায় থেকে কার্বন ডাইঅক্সাইডটা এসে থাকে আমাদের পরিবেশে?
জীবাশ্ম জ্বালানি। হুম, সে শ্বসন প্রক্রিয়া, শ্বসন একদম ঠিক আছে, শ্বসন প্রক্রিয়া স্যার। শোষণ প্রক্রিয়া। কেননা আমরা দেখুন আমরা কি করছি, আমরা এই যে শ্বাস নিচ্ছি ফেলছি, তাই না, মানে আমরা যখন গ্রহণ করছি অক্সিজেনটাকে নিচ্ছি, আর প্রতিনিয়ত এই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা কিন্তু ছেড়ে আমরাই দিচ্ছি। প্রোডিউসার স্যার। হ্যাঁ, আমরাই হচ্ছি এই কার্বন ডাই অক্সাইডের প্রডিউসার। কিন্তু এটাকে যে গ্রহণ করছে সেটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না? এবার সেটাকেও বাঁচাচ্ছে না, এমন পরিস্থিতি। কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে কে? কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে গাছ। এবার সেখানে সে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে, মাটি থেকে জল বাতাস মাটি থেকে জল নিচ্ছে, সূর্যালোক নিচ্ছে, তারপর সে সালোক সংশ্লেষ করছে, ব্যাস ভালোই আছে, সুখেই আছে। কিন্তু না, সুখে থাকলে তো আমাদের মানুষ তো সহ্য করতে পারবে না, যাক কেটে ফেলো। হ্যাঁ, এবার আস্তে আস্তে কী হবে, একটা সময় গিয়ে হয়তো মানে সেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হয়তো ঘুরতে হবে আর কি। তো এই যে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আমাদের বিশ্ব উষ্ণায়নে, মানে আমাদের বলতে পারি আমাদের এই পৃথিবীটা যে গরম হচ্ছে দিন দিন, আমাদের পৃথিবীটা এই যে দিন দিন গরম হচ্ছে, এই গরম হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে এই কার্বন ডাই অক্সাইড। মানে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কিন্তু অপরিসীম, মানে অনেক ভূমিকা এর। সেই জন্য এটাকে বলা হয়, এই গ্যাসটাকে একটা নাম দেওয়া হয় হিট ট্রপার। হিট ট্রপার, হিট ট্রপার কিন্তু বলা হয়ে থাকে। আর কার্বনের আর একটা অক্সাইড রয়েছে, তার নাম কি? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। সিও এর সংকেত হচ্ছে সিও, তাই তো? তাহলে এই যে আমরা গ্যাসগুলো পড়লাম, এই গ্যাসগুলোই হচ্ছে আমাদের মুখ্য বায়ু দূষক আর কি। মানে এই যে গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলটাকে সরাসরি দূষণ করে থাকে, সরাসরি দূষণ করে থাকে এই গ্যাসগুলো। এই গ্যাসগুলোকে আমরা কি একটু আগে আমার সাজিব স্যার জিজ্ঞাসা করছিলেন, কি জিজ্ঞাসা করছিলেন সাজিব স্যার? যে প্রাথমিক দূষণ, স্যার ওই প্রাথমিক দূষণ আর গৌণ দূষণ স্যার। হ্যাঁ, প্রাথমিক দূষক আর গৌণ দূষক, ঠিক আছে। তো এই যে গ্যাসগুলো, এগুলোকেই প্রাথমিক দূষক বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? এগুলো সরাসরি আমাদের বায়ুমণ্ডলটাকে দূষিত করে, সেই জন্য এগুলোকে দেখবেন প্রাথমিক দূষক বলা হয়ে থাকে। আর যে সমস্ত গ্যাসগুলো রয়েছে যাদের ভূমিকা অনেকটাই অল্প, যেমন জলীয় বাষ্প রয়েছে, তারপর ওজোন গ্যাস রয়েছে, এগুলোকে কি বলা হয়ে থাকে? এগুলোকে গৌণ দূষক বলা হবে স্বাভাবিকভাবেই। স্যার এই ইসের সিওর কার্বন মনোক্সাইডের উৎস কোথায়? কয়লা খনি ছাড়া? আচ্ছা, কার্বন মনোক্সাইড জীবাশ্ম জ্বালানি যে দহন করছি আর কি, সেখান থেকেও কার্বন মনোক্সাইড পাওয়া যায়। যানবাহনের ধোঁয়াতেও, হ্যাঁ, যানবাহনের ধোঁয়াতেও রয়েছে। সিগারেটের ধোঁয়া, হ্যাঁ, সিগারেটের ধোঁয়াতেও রয়েছে। সিগারেট খেয়ে তো স্যার আছে না কোলা গ্যাস বলে, সরি কোল গ্যাস বলতে ওটা কি? ওই কোল গ্যাস মানে এই কয়লা থেকে উৎপন্ন যে গ্যাসটা, সেটাকেই আমরা বলি কোল গ্যাস। এবার সেটাও বায়ু দূষণে, মানে সেটা হচ্ছে কি একটা বায়ু দূষক বলা যেতে পারে, সেটাও আমাদের বায়ুটাকে দূষণ করে চলে। হ্যাঁ, তাহলে এই যে বায়ু দূষণ এইভাবে হচ্ছে আর কি, তাহলে এর তো একটা প্রভাব রয়েছে, তাই না? প্রভাব তো থাকবে। এইভাবে যদি বায়ু দূষণ যদি হয়, এর তো একটা প্রভাব রয়েছেই, তাই না? তাহলে এর প্রভাবটা কি? বায়ু দূষণের প্রভাব মানে এর ফলাফলটা বা কি হতে চলেছে। তাহলে প্রথমে আমরা পড়বো কি, মানুষের ওপর প্রভাব। মানুষের উপর প্রভাব। তাহলে মানুষের ওপর বায়ু দূষণের প্রভাব কি? বায়ু দূষণ হলে কি আমরা শান্তিতে একদম ঘুরে বেড়াতে পারবো? নিশ্চয়ই না। দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আর অক্সিজেন পাচ্ছি না, এমন পরিস্থিতি হয়ে গেল, বাড়িতে দৌড়ে এসে আবার অক্সিজেন সিলিন্ডার ঘাড়ে নিতে হলো আর কি, এমন পরিস্থিতি হয়তো হতে পারে। তো বায়ু দূষণের ফলে চোখ জ্বালা, এগুলো তো স্বাভাবিক আর কি। তবে দৃষ্টি ঝাপসা, মানে চোখে ঠিকঠাক যে না দেখার যে ব্যাপারটা আর কি, দৃষ্টি ঝাপসা আর কি। এখান থেকে একটা ত্রুটি মনে পড়লো, একটু আলোচনা করে দিই। যখন কাছের দৃষ্টিকে যখন দেখতে পাবো না, তখন সেটাকে কোন রোগ বলা হয়? কাছের দৃষ্টিকে না, কাছের দৃষ্টিকে না দেখতে পেলে হ্যাঁ, আর দূরের দৃষ্টিকে না দেখতে পেলে মায়োপিয়া। মায়োপিয়া। সেই সঙ্গে শ্বাসকষ্ট। আচ্ছা, কাছের দৃষ্টিকে যদি আমি না দেখতে পাই, কাছের জিনিস যদি আমি না দেখতে পাই,
না দেখতে পেলে হাইপারমেট্রোপিয়া। তাহলে সেটা হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া। বলুন তো এখানে কোন চশমা ব্যবহার করতে হবে? মায়োপিয়া। কোন চশমা ব্যবহার করতে হবে? তাহলে আপনার এই ত্রুটিটা দূর হবে। উত্তল না অবতল? উত্তল লেন্স। উত্তর লেন্স স্যার, উত্তর লেন্স। উত্তল লেন্স। উত্তল লেন্স যুক্ত চশমা আপনাকে ব্যবহার করতে হবে, তবে আপনার ত্রুটিটা দূর হবে। কাছের জিনিস না দেখতে পেলে, আর দূরের জিনিস না দেখতে পেলে, দূরের জিনিস, অবতল লেন্স। মায়োপিয়া। হ্যাঁ এটা হচ্ছে মায়োপিয়া। অবতল। এটা হচ্ছে কি মায়োপিয়া। এখানে কোন লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স। অবতল লেন্স কিন্তু এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আছে, ব্রঙ্কাইটিস এই যে রোগটা কোন দূষণের ফলে হয়ে থাকে? তাহলে এই যে ব্রঙ্কাইটিস এই রোগটা হয়ে থাকে বায়ু দূষণের ফলে। সেই সঙ্গে যক্ষা, ওজন গ্যাস। আচ্ছা ব্রঙ্কাইটিস, যক্ষা, আমাদের যে ফুসফুস রয়েছে আর কি, সেই ফুসফুসের ক্ষতি, নিউমোনিয়া, এই সমস্ত রোগ কিন্তু আমাদের হয়ে থাকে। মানে এগুলো হচ্ছে কি আমাদের মানুষের উপর প্রভাব। আচ্ছা তাহলে এই যে বায়ু দূষণের ফলে আমাদের উপর প্রভাব পড়ছে, মানে এই সমস্ত রোগের সম্মুখীন আমরা হচ্ছি, বা এর পাশাপাশিও দেখবেন আমরা আরও অনেক রকম মানে রোগের কিন্তু সম্মুখীন হই বায়ু দূষণের ফলে, তাই না? যেমন দেখবেন কারো যদি বায়ু দূষণ হয় আর কি, মানে চামড়ায় হয়তো ফোসকা বা কিছু একটা হতে শুরু করে, বা গা চুলকোতে শুরু করে, এমনটা কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আরও রোগের কিন্তু সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি। স্যার হাঁপানিটা লেখা নেই। আচ্ছা হাঁপানিটা লেখা নেই, আচ্ছা লিখে নিন, ঠিক আছে। হাঁপানি, হাঁপানি, তো এই সমস্ত রোগগুলো আমাদের বায়ু দূষণের ফলে হয়ে থাকে। আচ্ছা তাহলে বায়ু দূষণের ফলে কি আমাদের এই মানুষেরই কি ক্ষতি হয়, আর কি কোনো কিছুর ক্ষতি হয় না? আমাদের পরিবেশের বা গাছপালা, পশু পাখি, কারোর কি ক্ষতি হয় না? ওভারঅল স্যার, ওভারঅল সবারই হয়। ওভারঅল সবারই ক্ষতি হয়, তাই না? তাহলে আমি যদি বলি যে পরিবেশের ওপর প্রভাব, পরিবেশের ওপর প্রভাব, পরিবেশের ওপর প্রভাব, তাহলে বলুন তো এই যে বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ে? দুটো কারণ বলুন, মানে কি কি ক্ষতি হয় পরিবেশের, দুটো কারণ জাস্ট। উষ্ণতা বৃদ্ধি। হ্যাঁ অবশ্যই উষ্ণতা বৃদ্ধি, এক কথায় যেটাকে আমরা গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়ন আমরা যেটাকে বলে থাকছি, একটা হলো। আর স্যার ওজোন স্তরকে ক্ষয় করে। হ্যাঁ গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার ফলে, ক্যান্সার। এবার এগুলো কি, এগুলো গ্রিন হাউস গ্যাসগুলো, ক্যান্সার। হ্যাঁ গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার ফলে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। তাছাড়া আমাদের পরিবেশে বা আমাদের পুরো বাস্তুতন্ত্র যদি দেখি আর কি, আমাদের পুরো বাস্তুতন্ত্রেরই কিন্তু ক্ষতি, তাই না? পুরো বাস্তুতন্ত্রের, মানুষের ক্ষতি মানে কি পুরো বাস্তুতন্ত্রেরই ক্ষতি। কেননা প্রত্যেকটা জীব, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা জীবেরই কিন্তু অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ কি না? না অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারে কোনো জীব? প্রয়োজন না। আচ্ছা বাঁচতে পারে না, তাহলে প্রত্যেকটা জীবেরই অক্সিজেনের প্রয়োজন, তাই না? এবার এই যে অক্সিজেন এর প্রয়োজন, এবার অক্সিজেনটা আসে কোথা থেকে? গাছ থেকে। এবার গাছটাকে যদি আমরা কেটে ফেলি আর কি, তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে বায়ুমণ্ডলটা দূষিত হবে, অক্সিজেনটা সেই পরিমাণ তারা পাবে না। এবার যারা সূক্ষ্ম যারা যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের তো বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে, এবং সেই সঙ্গে আমাদের এই যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তাদেরও প্রচুর কিন্তু ক্ষতি হবে বায়ু যদি দূষণ হয়। মানে বাতাস থেকে তারা যে বায়ুটাকে নেবে, সেই বায়ুটাই যদি দূষিত হয়, তাহলে তার প্রভাব তাদের সালোক সংশ্লেষে হতে পারে, বা তাদের বেড়ে ওঠাতে হতে পারে, বিভিন্ন জায়গায় তাদের উপর প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে। আর সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে বায়ু দূষণের ফলে অ্যাসিড রেন, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হবে। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি হচ্ছে শিশির, তুষার ও বৃষ্টির সঙ্গে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোজেন ক্লোরাইড HCl প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীর বুকে ঝরে পড়ার ঘটনাকে আমরা কি বলছি? অ্যাসিড রেন। বায়ুমণ্ডলে যে গ্যাসটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ তার নাম হচ্ছে কি সালফার ডাই অক্সাইড, SO2, সালফার
ডাই অক্সাইড। তাহলে আমরা জানি যে বৃষ্টি কিভাবে হয়, তাই না? বৃষ্টি কিভাবে হয় আমরা সকলেই জানি। কিভাবে হয়, এই যে আমাদের নদী জলাশয় যেটা রয়েছে আর কি, সেখান থেকে সূর্যের তাপে সেই জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে যাওয়ার পর উপরে গিয়ে শীতল হয়, ঘনীভূত হয়। এবার ঘনীভূত যখন হয় তখন সে উপরে আর থাকতে পারে না, সে বৃষ্টিরূপে কি হয় আবার ভূপৃষ্ঠে পতিত হয়। আমরা জানি আর কি, জলচক্র আমরা পড়েছি। এর ফলে কি হয়, এই যে বাতাসে তখন কোন গ্যাস থাকে, এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই গ্যাসের সংস্পর্শে এসে এই বৃষ্টিটা কিসে পরিণত হয়, অ্যাসিড বৃষ্টিতে পরিণত হয়। এই অ্যাসিড বৃষ্টিতে পরিণত হওয়ার পর সেটা ভূপৃষ্ঠে পতিত হয়, তারই নাম হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি। এখান থেকে প্রশ্ন যেটা আসে আর কি, একটা প্রশ্ন আসে দেখবেন তাজমহল, স্টোন ক্যান্সার। এই যে তাজমহল, তাজমহল বর্তমানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কার জন্য? অ্যাসিড সালফার স্টোন ক্যান্সার। ডাইঅক্সাইড। আচ্ছা, যদি কোন গ্যাস বলা হয় তাহলে আমরা কি বলবো? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, যদি আমরা অপশনে পাই যদি সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইডটাকে নেব। এবং সরাসরি যদি বলে যে অ্যাসিড বৃষ্টির ফলে নাকি বৃষ্টিপাতের ফলে নাকি খরার ফলে, বন্যার ফলে, এভাবে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা সেভাবেই অ্যান্সার দেব। তাহলে আমাদের যে তাজমহল রয়েছে আর কি, সেই তাজমহল এই অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু মানে ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তাজমহল কে বানিয়েছিল আমাদের? শাহজাহান। 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 বিশাখা। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ ম্যাডাম বলুন, বলুন বিথিকা ম্যাডাম। স্যার বলছি অ্যাসিডের কোশ্চেনটা কি বললেন? আগের বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি, আগের দিন মক টেস্টে একটা কোয়েশ্চেন ছিল যে সুন্দরবনে ওই সুন্দরী গাছগুলো শ্বাসমূল হয়, সেটা কি জন্য হয়? তো অপশন ছিল কার্বন ডাই অক্সাইড নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। তো অপশন উত্তর নিয়েছে অক্সিজেন নেওয়ার জন্য। এটা কি ঠিক? আর কেন অক্সিজেন নাই ওরা? আমি তো জানি গাছ কার্বন ডাই অক্সাইড নাই। আচ্ছা, মানে ওখানে প্রশ্নটা ছিল যে আমাদের যে গাছ মানে সুন্দরী যে গাছ আর কি, তাই তো, সেই সুন্দরী গাছ আমরা জানি যে লবণাক্ত মাটিতে জন্মায়। শ্বাসমূলগুলো হ্যাঁ, শ্বাসমূল। হ্যাঁ। এবার এই যে এর যে শ্বাসমূলগুলো মাটির গভীরে প্রবেশ করে না। কেন প্রবেশ করে না? কারণ মাটিতে প্রচুর লবণ আর কি, সুন্দরবনে কি প্রচুর লবণ, মাটির গভীরে প্রবেশ করে না, তাই তো। মাটির গভীরে প্রবেশ করে না কেন? প্রচুর লবণ আর কি। এর ফলে কি হয়, এর যে মূলগুলো আর কি, শ্বাসমূলগুলো আবার মাটির উপরে ঠিক এইভাবে উঠে আসে। এখন ম্যাডাম প্রশ্ন হচ্ছে, এই যে মাটির উপরে এটা উঠে আসে, এটা কার্বন ডাই অক্সাইড নেওয়ার জন্য নাকি অক্সিজেন নেওয়ার জন্য? বলুন কি হবে এটার অ্যান্সার? অক্সিজেন স্যার। আচ্ছা, অক্সিজেন নেওয়ার জন্য। অক্সিজেন হবে না কার্বন ডাই অক্সাইড হবে? কারণ মাটির নিচে স্যার অক্সিজেন স্যার, অক্সিজেন। প্রবেশ করতে পারে না। অক্সিজেন স্যার ওটা। তাহলে কার্বন ডাই অক্সাইডটাও কি মানে কোন জায়গা থেকে নাই? গাছ তো আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডটা নাই, কারণ আমরা যেটা ছেড়ে দিই আর কি। কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নাই তো স্যার। ওটা তো স্যার পরিবেশ থেকে পাতা কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নাই। আচ্ছা, পাতা থেকে নাই, পাতা থেকে। আচ্ছা, পরিবেশ থেকে নাই, পাতা থেকে নাই, তাই তো। পত্ররন্ধ্র যেটাকে বলে আর কি। আচ্ছা, পত্ররন্ধ্র, সেই জায়গা থেকে কি নাই? সেই জায়গা থেকে নাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর যেটা মূল আর কি, সেই মূল থেকে কি নাই? অক্সিজেন নাই। আচ্ছা, স্মিতা ম্যাডাম কি একটা বলছিলেন? স্মিতা ম্যাডাম শোনা যাচ্ছে? স্যার কিছু বলিনি তো। আচ্ছা, কি একটা টাইপ করলেন, আমি দেখতে পাইনি। না স্যার ওটা এসপিএমটা বলছিলাম ওটা শুধু। হ্যাঁ, সবিতা ম্যাডাম বলুন। স্যার অ্যাসিড বৃষ্টিতে তো বৃষ্টির জলের রং হয়, তো ওই কি কি রং হয় আর কি কোন রঙে কি অ্যাসিড থাকে ওটা একটু জানাবেন। আচ্ছা, কোন রঙে কি অ্যাসিড থাকে সেটা জানাবো। আচ্ছা, তো এই প্রশ্নের অ্যান্সারটা দিই। তো এখানে কি বলেছে, এই যে সুন্দরী, গরান, গেওয়া, এই যে ম্যানগ্রোভ যে সমস্ত বনভূমিগুলো রয়েছে,
তারা কি হয় সমুদ্রের ধারে যেহেতু জন্মায় এবং সমুদ্রের যে ধার রয়েছে আর কি সেই সমুদ্রের ধারে প্রচুর লবণ থাকায় তাদের যে মূলটা আর কি তাদের মূলটা বাতাসে প্রবেশ করতে পারে না। এই বাতাসে বলছি, মাটির গভীরে প্রবেশ করতে পারে না। কেন পারে না? কারণ প্রচুর লবণ রয়েছে, তার ফলে কি হয় তাদের এই মূলটা মাটির উপরেই কিন্তু আবার উঠে আসে। এবার উঠে এসে কোন গ্যাসটাকে শোষণ করে? সেটা হবে অক্সিজেন। অক্সিজেন, এই মূলের সাহায্যে তারা অক্সিজেনটাকে নিয়ে থাকে এবং পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে আর কি সেখান থেকে তারা কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে থাকে। কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বন ডাই অক্সাইড নেই থেকে নয়, কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নয়, আর পত্ররন্ধ্র ওই আচ্ছা স্যার, কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না ঠিকঠাক। বললাম স্যার যে কার্বন ডাই অক্সাইড যেটা বললেন না সেটা ওরা পরিবেশ থেকেই নেয় গাছগুলো, আর ওই কার্বন ডাই অক্সাইডটা পত্ররন্ধ্রের দ্বারা গাছ শোষণ করে, ওইখান থেকে ওরা সালোক সংশ্লেষ করে। সেটাই তো বললাম আমি, থেকে বলেছিলাম না, আমি থেকে বলেছিলাম। আচ্ছা থেকে নয়। হ্যাঁ। আচ্ছা এখানে পড়লাম, এখানে আমরা অ্যাসিড পড়লাম, অ্যাসিড রেন। তো এখানে চটপট আমরা কিছু অ্যাসিডের নাম আমরা পড়ি এবং আপনারা বলবেন এই অ্যাসিডগুলো কোথায় থাকে। আমি যদি বলি আপেলে বলুন তো কোন অ্যাসিডটা থাকে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক। লেবুতে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক। এই সাইট্রিকের সঙ্গে সঙ্গে আরো একটি অ্যাসিড কিন্তু থাকে, জানা আছে কি অ্যাসিড? সাইট্রিক এবং সেই সঙ্গে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক। অ্যাসকর্বিক, সাইট্রিক এবং অ্যাসকর্বিক। আচ্ছা দুধ, কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক। দুধে থাকে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং এখান থেকে একটা ভাইরাসের নাম মনে রাখবেন, মানে দুধটা মানে দইটাকে মানে এই যে দুধ যেটা রয়েছে আর কি, হ্যাঁ মানে দুধ যেটা রয়েছে সেই দুধটাকে মানে দই তৈরি করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া আর কি, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। এবং এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। উপকারী মানে আমাদের উপকার করে, উপকারী ব্যাকটেরিয়া। এটা হচ্ছে কি একটা উপকারী ব্যাকটেরিয়া, মানে আমাদের উপকার করে। আচ্ছা আমরা কি কি বললাম? আপেল, লেবু, দুধ। আচ্ছা তেঁতুল? টার্টারিক। আচ্ছা এরপরে যেটা বললাম ভিনিগার? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড না অ্যাসকর্বিক অ্যাসিড? অ্যাসিটিক না অ্যাসকর্বিক? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক। একদম অ্যাসিটিক। CH3COOH। একদম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আর কি। ভিনিগারে কি রয়েছে? অ্যাসিটিক অ্যাসিড। তো এই জিনিসগুলো আর কি। আরেকটা রয়েছে টমেটো। টমেটোতে কি থাকে? টমেটো স্যার ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। টমেটোতে কি কোন অ্যাসিড থাকে? ভিটামিন সিটা থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। না টমেটোতে থাকে হচ্ছে কি অক্সালিক। অক্সালিক। তো এই যে এই সমস্ত প্রশ্নগুলো আর কি, ঠিক আছে, সায়েন্সের প্রশ্ন তো মানে। স্যার পিঁপড়ে তো থাকে ফর্মিক অ্যাসিড। কোথায়? পিঁপড়ের হুলে, তাই না? হ্যাঁ ফর্মিক অ্যাসিড। হ্যাঁ পিঁপড়ের হুলে, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ফর্মিক। স্যার পিঁপড়ে ওটা তো মৌমাছির হুলে স্যার। না পিঁপড়ে তো থাকে। পিঁপড়েতেও থাকে ফর্মিক অ্যাসিড। থাকে।
যার জন্য স্যার জ্বালা করে মেথানিক অ্যাসিডটা কামড়াতে। জানতাম আমি, মেথানিক অ্যাসিড আমি শুনেছিলাম তো স্যার। আচ্ছা যাই হোক, তখন অপশন যেগুলো দেখবেন আর কি, ঠিক আছে, যখন অপশন দেখবেন সেটা আপনার জানার মধ্যে থাকলে সেটাকেই টিক করে আসবেন আর কি। দেখা গেল ফর্মিক অ্যাসিড নেই, আপনি যেটা জানেন সেটাই রয়েছে, তো সেটাতেই মার্ক লাগিয়ে আসবেন। আচ্ছা, কারো কোথাও প্রশ্ন আর বায়ু দূষণ থেকে? দেখুন, এই যে বায়ু দূষণের যে প্রভাব, বায়ু দূষণের কারণ, এই যে আমরা কনসেপচুয়ালি বুঝলাম আর কি, পরবর্তী দূষণ যেগুলো পড়বো আর কি, প্রত্যেকটা ক্ষেত্রেও কম বেশি এই কারণগুলোই রয়েছে, বা আপনারাই নিজেরাই যদি ভাবেন আর কি। বলুন ম্যাডাম। বললাম অ্যাসিড দিয়ে একটা কোশ্চেন করলেন, কি কোশ্চেনটা ছিল? আমার ব্রেক করেছিল তখন। বলুন ম্যাডাম, বুঝতে পারলাম না। বললাম অ্যাসিড দিয়ে একটা কোশ্চেন করলেন, কি ছিল? অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিড দিয়ে কিছু একটা কোশ্চেন করেছিলেন। অ্যাসিড বৃষ্টি, ও আচ্ছা আচ্ছা, সুবিধা ম্যাডাম সম্ভবত একটা কোশ্চেন করেছিলেন যে অ্যাসিড বৃষ্টি আর কি, অ্যাসিড বৃষ্টি যেটা হয়ে থাকে, সেই অ্যাসিড বৃষ্টিতে যে বৃষ্টিটা হয় সেটা কোন কোন রঙের হয়ে থাকে, তাই তো এই প্রশ্নটা? তো হ্যাঁ স্যার। একদম। না তাহলে না, তাহলে কোনটা? সোমাশ্রী ম্যাম অ্যান্সার করলো যেটা, ওটাই সোমাশ্রী ম্যাম অ্যান্সার করলো, তখন আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পেলাম না কোশ্চেনটা কি ছিল। ওই সালফার ডাইঅক্সাইড নাকি ওইটা ও বলছেন? সালফিউরিক অ্যাসিড এরকম সালফার কিছু। সালফার ডাইঅক্সাইড, সালফার সালফার ওই ডাইঅক্সাইড। তাজমহলের ইয়েতে স্টোনে। সালফার ডাইঅক্সাইড। তো এখন প্রশ্ন হচ্ছে আমার, এই যে অ্যাসিড বৃষ্টি যেটা রয়েছে, এই অ্যাসিড বৃষ্টিতে যখন বৃষ্টিটা হয় কোন কোন রঙের বৃষ্টি হয়ে থাকে? আচ্ছা, কারো জানা নেই? কি স্যার? অ্যাসিড বৃষ্টি স্যার বলুন। অ্যাসিড বৃষ্টি যখন হয় তখন অ্যাসিড বৃষ্টিতে মানে কোন কোন কালারের বৃষ্টি হয়ে থাকে বা কোন রঙের বৃষ্টি হয়ে থাকে? একটা হলুদ হয়, আরেকটা মনে পড়ছে না। আচ্ছা, একটা হলুদ হয়। আচ্ছা ম্যাডাম, অ্যাসিড বৃষ্টি, আচ্ছা কারোরই মনে পড়ছে না। ঠিক আছে, পরবর্তী ক্লাসে ম্যাডাম আমি দেখে জানাবো, কারণ অ্যাসিড বৃষ্টিতে কোন কোন কালারের, মানে হলুদ যেটা বললেন আর কি, হলুদটা মনে হচ্ছে কোথাও পড়েছে আর কি। অ্যাসিড বৃষ্টিতে আর কি কালার, সবুজ রঙের বৃষ্টি তো হয় না, হলুদ রঙের হয়তো বা হয়, কেননা হলুদ রঙের বৃষ্টির ফলে আমাদের যে উদ্ভিদ যেগুলো রয়েছে আর কি, সেই উদ্ভিদের যে পাতা সেটা বিবর্ণ হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়, তাড়াতাড়ি পাতাগুলো ঝরে পড়ে যায়। বলুন স্যার। একটা অরেঞ্জ রঙের, বলুন স্যার। অরেঞ্জ রঙের হয় স্যার। অরেঞ্জ রঙের, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি কোন কোন কারণে হয়ে থাকে, আর এই কোন কোন কারণে বলছি, কোন অ্যাসিড বৃষ্টিতে কোন কোন রঙের বৃষ্টি হয়ে থাকে এবং কোন রঙের বৃষ্টিতে কী অ্যাসিড থাকে, এটা আমি দেখে আমি গ্রুপে জানিয়ে দেবো বা পরবর্তী ক্লাসে আমি জানিয়ে দেবো, কেমন? আমারও জানা নেই এটা। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে আমরা পড়বো হচ্ছে কি জল দূষণ, অর্থাৎ ওয়াটার পলিউশনস। জল দূষণ বা ওয়াটার পলিউশনস, একদম ম্যাডাম। তো জল দূষণ বা ওয়াটার পলিউশনস এটা আমরা পড়ব। তো সকলেই জানি যে জল দূষণ কিভাবে হয়ে থাকে, এটা নিশ্চয়ই আপনারা যদি একটু চোখ বন্ধ করে যদি ভাবেন যে আপনাদের বাড়ির পাশে যে পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, জলটা কিভাবে দূষিত হচ্ছে, সেটাই হচ্ছে কারণ জল দূষণের, সেটাই হচ্ছে কারণ। তাহলে আমরা দেখি জল দূষণ নানা কারণে দূষিত হয়। কী কী কারণ রয়েছে? যেমন ঘর ও গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে, তাই তো? শিল্পজাত আবর্জনা ও বজ্র পদার্থ জলে যদি ফেলা হয় তার ফলে কি হয়? জল দূষিত হয়। কৃষিজাত আবর্জনার জন্য জল দূষিত হয়ে থাকে। ওই যে কৃষিজাত আবর্জনা বলতে ওই যে কৃষি জমিতে যখন আমরা রাসায়নিক সার বা আরও বিভিন্ন কীটনাশক যখন কৃষি জমিতে যখন আমরা ফেলে থাকি আর কি, বা কৃষি জমিতে প্রয়োগ করে থাকি, বৃষ্টি যখন হয় এই বৃষ্টির জলে সেই রাসায়নিক সার এবং কীটনাশক ধুয়ে এসে নদী ও জলাশয়ে মিশলে জলটা দূষিত হয়। এই যে বৃষ্টির পরে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলের কারণে জল দূষণ ঘটে। দেখুন প্রত্যেকটা লাইনের সঙ্গেই পরিচিত, এগুলো দেখুন আপনাদেরকে নতুন করে কিন্তু মুখস্থ করতে হবে না। ডিটারজেন্টের প্রভাবে জল দূষিত হয়। ডিটারজেন্ট বলতে ওই যে সাবান, সার্ফ যেগুলো রয়েছে, শ্যাম্পু, এই সমস্ত কারণেও জল দূষিত হয়। সমুদ্র জলে ভাসমান তেল, এই যে খনিজ তেল, এর কারণে জল দূষিত হচ্ছে। অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে।
জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়ে থাকে, মানে জলের যে টেম্পারেচার, জলে রোগ জীবাণু বৃদ্ধি পেলেও জল দূষণ হয়ে থাকে। তো এই হচ্ছে কি জল দূষণের মূল মূল কারণ আর কি, যেগুলো আমরা এই লাইনগুলোর সঙ্গে প্রত্যেকেই পরিচিত, যে এই কারণে জলটা দূষিত হয়ে থাকে। তাহলে এই জল দূষণের প্রভাব কি? একটা তো প্রভাব রয়েছে, তাই না? জল দূষণের প্রভাব কি, মানে এই যে জল দূষণ হলে আমাদের কি কোনো ক্ষয়ক্ষতি হবে? না, কোনো ব্যাপার নেই, আমরা বেশ ঘুরে বেড়াবো আর কি। নিশ্চয়ই না, আমাদের নিশ্চয়ই কোনো একটা ক্ষতি হবে আর কি, তাই না? তো প্রথমে কি বলেছে, যে আমাদের যে মানবদেহ, এই মানবদেহে জল দূষণের প্রভাব কি, মানবদেহে জল দূষণের প্রভাব কি। তো এই যে দূষিত জল থেকে আমাদের টাইফয়েড হয়ে থাকে, জন্ডিস হয়ে থাকে, আমাশয় হয়ে থাকে, কলেরা হয়ে থাকে, আন্ত্রিক, পেট ব্যথা বা পেট খারাপ, টিবি, এই সমস্ত রোগগুলো কিন্তু এই জল দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। এবার এখানে রোগগুলোর নামগুলোকে আপনাদেরকে একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কেননা কোনো একটা রোগের নাম দিয়ে দিয়ে আপনাকে বলল যে কলেরা রোগটি নিম্নলিখিত কোন দূষণের ফলে হয়ে থাকে। অপশন এতে দেবে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, কীটনাশক দূষণ, এভাবে আপনাকে অপশন দিয়ে দেবে। সেই জন্য আপনাদেরকে এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে মানবদেহে যেহেতু জল দূষণের প্রভাব রয়েছে, তাহলে সেই সঙ্গে আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশেও জল দূষণের প্রভাব রয়েছে, তাই না? একটু আগে যেটা আমরা পড়লাম আর কি, সেম কারণ আর কি, সেম কারণ আমাদের পরিবেশেও জল দূষণের ফলে কি কি ক্ষতি হতে পারে। এর আগেই বললাম, সেম কারণ। এবার এই জল দূষণের সঙ্গে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। প্রথমটা হচ্ছে কি বিওডি, এই জল দূষণের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টার্ম, বিওডি। আচ্ছা, বিওডি কি জানা আছে? এখানে এতটা যে লিখেছি এটা বাদ দিন। বিওডি কি? বিওডি বলতে আমরা কি বুঝি? স্যার স্যার জলে জলে যে উদ্ভিদ দ্রবীভূত প্রাণী অক্সিজেন আছে হ্রাস সেগুলো পায়। বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার সেটাই স্যার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড স্যার। আচ্ছা, নালার জলে বিওডি বেশি থাকে দূষিত জলে। বলুন স্যার। বলছি স্যার দূষিত জলে বিওডি বেশি থাকে। অবশ্যই নালার জল দূষিত জলে বিওডি মিশে থাকে। কেন মিশে থাকে? কেন মিশে থাকে? সৈকত স্যার বলুন। অক্সিজেন পরিমাণ কম থাকে বলে। আচ্ছা, একজন করে বলুন। নোংরা জল। শৈবালগুলো পচে যায় তার ফলে। শৈবালগুলো পচে যায় তার ফলে। আমি এখানে যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে কি বিওডি। বিওডি বলতে আমরা কি বুঝি? তাহলে বিওডি বলতে আমাদের প্রথম যে জায়গাটা, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এর ফুল ফর্মটা। বিওডি এর ফুল ফর্ম কি? তো এই যে বিওডি এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার অর্থ কি? যার বাংলা অর্থ আমরা বলতে পারি জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। এখান থেকে যদি প্রশ্ন আসে দেখবেন এই ফুল ফর্মটাই আসতে পারে, যে বিওডি এর ফুল ফর্মটা কি। আর অনেক সময় একটা প্রশ্ন যেটা দেয়, আমি বিভিন্ন প্র্যাকটিস এটা যেটা দেখি, হ্যাঁ, বিওডি এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এই টার্মটা লিখে দিয়ে বলে যে এই বিওডি এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এই জল দূষণ এর সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। যার ফুল ফর্ম কি? যার ফুল ফর্ম হচ্ছে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার কি বলেছে, যে 1 লিটার জলে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই উত্তপ্ত জলের আমরা কি বলি? বিওডি বলি। মনে করুন কোনো একটা জল রয়েছে আর কি, সেই জলে কি কোনো একটা দূষিত জল রয়েছে, কোনো একটা জায়গায় কোনো একটা দূষিত জল রয়েছে, সেই দূষিত জলে কি থাকবে? বিভিন্ন ব্যাকটেরিয়া থাকবে, বিভিন্ন ভাইরাস থাকবে, তাই না? তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়া বা বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন অণুজীব, তাদেরকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই উক্ত সেই জলের কি বলা হয়? বিওডি বলা হয়, বা রাসায়নিক অক্সিজেন চাহিদা, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বলা হয়। এরপরে আরও একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে কি সিওডি। সিওডি বলতে আমরা কি বুঝি? সিওডি কি?
অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই দুটো জিনিস একই অর্থে ব্যবহৃত হয়। এটা কি, এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল। এর আগে আমরা বিওডির ফুল ফর্মটা কি বললাম? বিওডির ফুল ফর্ম বায়োলজিক্যাল অক্সিজেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা বললাম। এখানে আমরা কি পড়ছি? সিওডি। এই সিওডি হচ্ছে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার অর্থ কি? রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার জলে উপস্থিত জৈব অজৈব দূষককে, এটা দূষক হবে, দূষকে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? সিওডি বলি। এখানে বিওডি এবং সিওডি উভয়ই জলে দূষণ মাত্রা প্রকাশ করতে কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে কি রয়েছে? ইউট্রাফিকেশন বলতে কি বোঝায়? এটা এর আগের দিন আমরা আলোচনা করেছি। তো গ্রিক শব্দ ইউট্রফি, এই ইউট্রফি থেকে এই ইউট্রাফিকেশন কথাটি এসেছে। ইউট্রাফিকেশন কি আমরা বা কাকে বলবো? ইউট্রাফিকেশন হলো হ্রদের তলদেশে জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে হ্রদ ভরাট হওয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে হ্রদ মজে গিয়ে অগভীর জলাভূমি পরিণত হয়। এর আগের দিন যেটা পড়েছিলাম সেটাই। এর আগের দিন আমরা কি পড়েছিলাম? যে বিভিন্ন জৈব এবং অজৈব কণা জলের মধ্যে মিশলে জলাশয়ের যে সবুজ শৈবাল তার যে বৃদ্ধি অনেক বেড়ে যায়। এর বেড়ে যাওয়ার ফলে কি হয়? আমাদের যে জল দূষিত হয় আর কি। এবং দূষিত হওয়ার ফলে কি হয়? আমাদের যে হ্রদ রয়েছে সেটা ভরাট হয়ে যায় এবং হ্রদটাকে মজে গিয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। সেই প্রক্রিয়াকেই আমরা কি বলবো? ইউট্রাফিকেশনস। এরপরে কি রয়েছে? জল দূষণ নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায় রয়েছে। জল দূষণ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? এর আগে দেখবেন বায়ু দূষণ যখন আমি আলোচনা করলাম, বায়ু দূষণে দেখবেন এটা বলিনি যে বায়ু দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। যাই হোক, ওগুলো আপনারাই মোটামুটি পারবেন আর কি, যে বায়ু দূষণ কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ওরা একটু নিজের মতো করে লিখে নেবেন, বা সকলেই জানেন যে বায়ু দূষণটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ওই যে যানবাহনের ধোঁয়া কমাতে হবে, উন্নত পরিমাণে যানবাহন নিয়ে আসতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, এই হচ্ছে কারণ। তাহলে জল দূষণ আমরা কীভাবে, জল দূষণ নিয়ন্ত্রণ আমরা কীভাবে করতে পারি? তাহলে দূষিত জলকে নিয়ন্ত্রণ করার একটা প্রত্যক্ষ উপায় আছে, তেমনি জল দূষিত যাতে না হয় তার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। যেমন নদী, খাল, বিল, পুকুর, হ্রদ, সমুদ্রের জলে সরাসরি আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, পয়ঃপ্রণালীর আবর্জনা নিয়ন্ত্রণ করতে হবে, জলকে শোধন করে তবেই নদী, খাল, বিল, জলাশয়ে ছাড়ার বন্দোবস্ত করা। এগুলো হচ্ছে কি কমন যে লাইনগুলো আর কি, প্রত্যেকটা লাইনের সঙ্গে দেখুন আমরা পরিচিত। এরপরে কি বলেছে? যে বজ্র জলের শুদ্ধিকরণের বন্দোবস্ত করতে হবে। তারপর পুকুর, হ্রদ ও জলাশয়ে খুব বেশি ফসফেট মেশানো ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচা নিয়ন্ত্রণ করতে হবে। চাষ আবাদের কাজে অতিরিক্ত সার ও কীটনাশকের প্রয়োগ নিয়ন্ত্রণ করতে হবে। সমুদ্রে জলে তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে মানুষ রয়েছে সেই মানুষকে সবার প্রথমে সচেতন করতে হবে। আমাদের জল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। কেননা মানুষ যদি সচেতন না হয়, শুধুমাত্র জল কেন, কোনো দূষণই ঠিক হবে না। শুধুমাত্র আবর্জনা দিয়ে পুকুর ও জলাশয় ভরাট করার উদ্যোগ বন্ধ করা, শুধুমাত্র আবর্জনা দিয়ে পুকুর ও জলাশয় ভরাট করার উদ্যোগ বন্ধ করতে হবে। তো আমরা জল দূষণ নিয়ন্ত্রণ আমরা কি করে করতে পারি, এগুলো আমরা পড়লাম। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে শব্দ দূষণ। শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণের কারণ কি কি বলুন তো? কিছু প্রাকৃতিক কারণ বলুন, কিছু অপ্রাকৃতিক কারণ বলুন। কি কি কারণে শব্দ দূষণ হয়ে থাকে? প্রথমে কিছু এর প্রাকৃতিক কারণ বলুন। প্রাকৃতিক কারণ একটা হচ্ছে কি বজ্রপাত, আর কি হতে পারে প্রাকৃতিক কারণের মধ্যে? অগ্নুৎপাতও হতে পারে স্যার। আচ্ছা, অগ্নুৎপাত। তার শব্দ স্যার জোয়ার ভাটা
শব্দ স্যার। আচ্ছা, জোয়ার ভাটাটা কি ততটাও শব্দ হয় যে জল দূষণ এই শব্দ দূষণ করার মতো জোয়ার ভাটাতে? তো না স্যার, কেন ব্যাপারটা হয় না। ভারতে স্যার আচ্ছা, তো এর প্রাকৃতিক কারণের মধ্যে আমরা কি কি দেখলাম, মানে বজ্রপাত আর কি। এই বজ্রপাতের ফলে কি হয়, বজ্রপাতের ফলে আমাদের যে শব্দ সেটা দূষিত হয়ে থাকে। এর কিছু অপ্রাকৃতিক কারণ, শব্দ দূষণের কিছু অপ্রাকৃতিক কারণ, এগুলো তো অনেক রয়েছে। যানবাহনের হর্ন আওয়াজ হবে, স্যার বিভিন্ন ডিজে বাজে কলকারখানার বাড়ি বাজানো। একদম ঠিক আছে। তো এখানে কি বলেছে যে বিভিন্ন যানবাহনের যে হর্ন, তার তীব্র আওয়াজ, এটা শব্দ দূষণের একটি কারণ। বিভিন্ন কলকারখানাতে যে যন্ত্রের যে আওয়াজ, এটাও একটা শব্দ দূষণের একটি অন্যতম কারণ। সেই সঙ্গে শব্দ দূষণ সৃষ্টিকারী টেক্সটাইল, তারপর নিউজ পেপার কারখানা, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরির কারখানা, তারপর গাড়ি সারাই কারখানা, তারপর ওই যে বিয়ে বাড়িতে বক্স বাজিয়ে মানে নাচা বা বক্স বাজানো ইত্যাদি কিন্তু শব্দ দূষণের কারণ। তারপর সম্প্রতি যে দেখবেন যখন ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার যখন খেলা হচ্ছিল, যখন উইকেট পড়লো, যখন মানে প্রথম যখন 3টে উইকেট পড়লো আর কি, তখন যে স্টেডিয়াম ছিল আর কি, সেই স্টেডিয়ামে যে শব্দ আর কি দেখবেন মোটামুটি আর কি প্রায় 127 ডেসিবেল 126-27 ডেসিবেল আর কি। হ্যাঁ, ডেসিবেল এককে কিন্তু আওয়াজ হচ্ছিল আর কি, মানে এত চিৎকার আর কি। তাহলে এটা হচ্ছে কি একটা শব্দ দূষণ আর কি। তো এইগুলি হচ্ছে কি এর অপ্রাকৃতিক কারণ বা জোরে চিৎকার করা বলতে পারি। আমার বাড়ির পাশে বাজছে বক্স। যাই হোক, তো এই হচ্ছে কি আমাদের কিছু শব্দ দূষণের কিছু প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ। এই জায়গা থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসে, মানে বিভিন্ন PYQতে একটা প্রশ্ন এই জায়গা থেকে দেখতে পাই, এই যে শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়, কোন এককে পরিমাপ করা হয় এই শব্দ দূষণ? ডেসিবেল। আচ্ছা, ডেসিবেল না ডেসিমেল? ডেসিবেল তো বেল বেল ডেসিবেল স্যার। ডেসিবেল, ডেসিবেল। শব্দ দূষণ তাহলে কোন এককে পরিমাপ করা হচ্ছে? ডেসিবেল। দেখবেন এটা থেকে দেখবেন সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এসে থাকে। হ্যালো স্যার। বলুন। গ্রাহাম বেল কোনটা বলছে, এটাই? গ্রাহাম বেল? হ্যাঁ। আচ্ছা, গ্রাহাম বেল কি এটাকে বলছে? গ্রাহাম বেল এটা তো নয়। গ্রাহাম বেল তো একজনের নাম, গ্রাহাম বেল তো একজনের নাম আর কি, যে টেলিফোন আবিষ্কার করেছিল। একদম টেলিফোনের আবিষ্কার। আচ্ছা, ভাস্কর স্যার একদিন ক্লাসে একটা ওই সানাইয়ের মতো একটা বাঁশি দেখিয়েছিল, ওটা কি ছিল? গ্রামোফোন। হ্যাঁ, গ্রামোফোন, গ্রামোফোন একদম। ফোন ওটাই মনে আছে থাকবে ওটা। তো যাই হোক, আচ্ছা বলুন তো তাহলে এই যে শব্দ দূষণ, শব্দ দূষণের কারণ আমরা জানলাম। শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হচ্ছে? শব্দ দূষণ পরিমাপ করা হচ্ছে ডেসিবেল এককে। ডেসিবেল একক। এবার এখানে কিছু এর SI একক রয়েছে, কিছু চাপের একক রয়েছে, এগুলো আমাদের কিছু জ্ঞানমূলক রয়েছে, একটু আমরা জেনে নিই। তাহলে আমরা বলতে পারি শব্দের তীব্রতার SI একক জানা আছে? শব্দের তীব্রতার SI একক হার্জ স্যার। শব্দের তীব্রতার SI একক কি এটা? শব্দের তীব্রতার SI একক সৈকত স্যার কি বললেন? শব্দের SI একক হচ্ছে ওয়াট। হার্জ স্যার? না না, হার্জ নয়, ওয়াট। শব্দের তীব্রতার SI একক হচ্ছে কি? ওয়াট। আর শব্দের যদি আমরা চাপের যদি বলি একক, চাপের SI একক পাস্কাল। একদম, চাপের SI একক পাস্কাল। আর একটা রয়েছে, সেটা হচ্ছে কি শব্দের
পূর্ণতার একক। ফ্রিকোয়েন্সি, এটা হার্জ হবে স্যার। এটা হার্জ হবে। আচ্ছা, ডেসিবেল কি বললাম? শব্দের যে তীব্রতা, মানে কতটা জোরে শব্দ, তার যে এককটা আর কি, মানে সেটা কিভাবে পরিমাপ করব, তার যে একক সেটাই হচ্ছে কি ডেসিবেল। এবং শব্দের তীব্রতায় যদি আমরা এসআই একক বলি তাহলে সেটা হবে ওয়াট, আর শব্দের চাপের এসআই একক হবে পাস্কাল, এবং পুনঃপুণ্যতার একক হবে কি হার্জ। এবার বলুন তো, তাহলে শব্দ দূষণের ফলে পূর্ণতাটা কি স্যার? স্যার পূর্ণতাটা কি? আচ্ছা, পুনঃপুণ্যতাটা কি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি স্যার। আচ্ছা, সিকোয়েন্সি বলতে? ফ্রিকোয়েন্সি স্যার, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ইউট্রাফিকেশনটা একটু বলুন, শুনতে পারিনি। ইউট্রাফিকেশনটা এর আগের দিনের যে ভিডিওটা রয়েছে আর কি, দেখবেন ওটা একবার দেখে নেবেন, ওখানে দেখবেন বিস্তারিতভাবে বলেছে আর কি। তো শব্দ দূষণের প্রভাব কি কি আমরা বানিয়ে লিখতে পারবো? দু চার কথা বলুন তো। শব্দ দূষণের প্রভাব আমাদের যে মানুষ রয়েছে, মানুষের উপরই বা কী প্রভাব, বা জন্তু জানোয়ারের উপরই বা কী প্রভাব, বা পরিবেশের উপরই বা কী প্রভাব? শব্দ দূষণের কী কী প্রভাব রয়েছে? আচ্ছা, কানে কম শোনা, আর কিছু? হার্টের ক্ষতি, একদম। মানসিক অবসাদও হয়। একদম ঠিক আছে। মানে শব্দ দূষণ হচ্ছে এমন একটা মানে বিষয় আর কি, মানে এক কথায় আমরা যদি দেখি 60 ডেসিবেলের অধিক যদি শব্দ হয় কোথাও, 60 ডেসিবেলের যদি অধিক শব্দ যদি কোথাও হয়, সেটা আমাদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এটার মধ্যেই যদি আমরা কন্টিনিউ বসবাস করতে শুরু করি, তাহলে একটা সময় কি হয়, আমাদের যে বধিরতা, মানে কানের যে বধিরতা, সেটা দেখা দেয়, এবং তার প্রভাব পড়ে আমাদের হৃদযন্ত্র, মানে আমাদের হৃৎপিণ্ডের ওপর। সম্প্রতি দেখবেন আর কি, যখন জোরে কোথাও বক্স বাজবে, সেখানে গিয়ে যদি দাঁড়ান, অটোমেটিক দেখবেন মানে আপনার হৃৎপিণ্ডটা কাঁপবে আর কি, অটোমেটিক, মানে খুব জোরে যদি বক্স বাজে। আর এটাই যদি মানে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ধরে যদি এভাবেই চলতে থাকে, তাহলে আপনার যে হৃৎপিণ্ড রয়েছে, সেই সঙ্গে আপনার কানে যে বধির হওয়ার যে বিষয়টা, এগুলো কিন্তু হয়ে থাকবে আর কি। তাহলে এই কারণগুলোই হচ্ছে কি আমাদের মানুষের উপর প্রভাব। এবং সেই সঙ্গে যদি দেখেন আর কি, জন্তু জানোয়ার যেগুলো রয়েছে, কুকুর, বিড়াল, ছাগল, এরা তো সামান্য একটা পটকার শব্দে তো এরা ভয় পেয়ে যায়, তাই না? তো স্বাভাবিকভাবে ওদের ওপরে কিন্তু এটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। তারপর দেখবেন আমাদের এখানে আর কি, আমাদের এখানে বলতে আজ থেকে বছর দুয়েক আগে, মানে গাছে হরিয়াল বলে একটা পাখি বসবাস করে আর কি। হরিয়াল কি পাখি? হরিয়াল। দেখবেন যার মাংস খেতে খুবই ভালো আর কি, মানে অনেকেই বলে এটা নাকি রাজার মাংস আর কি, হরিয়াল। তো একটা গাছে আর কি প্রচুর হরিয়াল বসে থাকে, মানে একটা জঙ্গলে প্রচুর হরিয়াল বসে থাকে। কি করে, সেখানে গিয়ে কোনো একটা বড় হয়তো মানে বোম নিয়ে গিয়ে সেখানে ফাটানো হয়, মানে যাতে আওয়াজটা প্রচুর হয়, সেটা নিয়ে গিয়ে ফাটানো হয়। সেখানে ফাটানোর ফলে কি হয়, এখান থেকে সবগুলো না হলেও 4-5টা কি হয়, মানে তাদের মধ্যে কি যেন কি হয়, তারা নিচে পড়ে যায় আর কি। এক কথায় বলতে পারেন, তাদের যে কান আর কি, এই শব্দটা হঠাৎ করে এতটা শব্দ শোনার পর তাদের যে মস্তিষ্কের নার্ভাস সিস্টেমগুলো, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে কি হয়, এর ফলে তারা মাটিতে পড়ে যায়। হ্যাঁ, এখন আর দেখা যায় না। এখন আর কি করে দেখা যাবে, এখন তো সব মানে দেখতে পেলেই তো খেয়ে নিচ্ছে। এরপরে কি রয়েছে? কীটনাশক দূষণ। হ্যালো স্যার, হ্যালো বলুন স্যার। স্যার, ওইখানে শব্দ পূর্ণতা একক মানে কম্পন একক হার্জ না এরকম? আচ্ছা, পুনঃপুণ্যতার একক এটা হার্জ, তো এটা তো কম্পন আর পূর্ণতা একই না স্যার? শব্দ যে কম্পন। আচ্ছা, কম্পন আর পুনঃপুণ্যতা কি এক? কম্পন, চাপ, হ্যাঁ একদম, কম্পন,
এরপরে কি রয়েছে, কীটনাশক দূষণ অর্থাৎ পেস্টিসাইড পলিউশনস। তো এগুলো এত কিছু পড়তে হবে না। কি বলেছে এখানে, কীটনাশক দূষণ। কীটনাশক দূষণ কিভাবে হয়ে থাকে এগুলো বাদ দিয়ে দিন, এখানে কি লেখা রয়েছে এগুলো বাদ দিয়ে দিন। কীটনাশক দূষণ কিভাবে হয়ে থাকে একদম প্রথম থেকেই আমরা পড়ে আসছি যে কীটনাশক দূষণ, তাই তো। কীটনাশক দূষণ কিভাবে হয়ে থাকে, এই যে বিভিন্ন কীটনাশক, কীটনাশক বলতে কি যেটাকে আমরা বিষ বলি, তাই না, বিষ, এক কথায় বিষ দূষণ। বিষ দূষণ আমরা কাকে বলবো, বিষ দূষণ আমরা কাকে বলবো। তাহলে আমরা এই যে জমিতে এই যে বিষ প্রয়োগ করছি, এত পরিমাণে বিষ প্রয়োগ করছি, ডিডিটি, বিএইচসি ইত্যাদি বিষ আমরা প্রয়োগ করছি আগাছা মারতে, এবং আগাছার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন পোকামাকড় এগুলোকেও মারার জন্য আমরা বিষ প্রয়োগ করছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে সেখানে অবস্থিত বিভিন্ন উপকারী যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে বা উপকারী বিভিন্ন পোকামাকড় যেগুলো রয়েছে, তারাও কিন্তু এই কীটনাশকের ফলে বা কীটনাশক দূষণের ফলে কিন্তু মারা যাচ্ছে। যেমন একটা কথা, একটা পোকা তো নয়, একটা প্রাণীর আপনারা নাম শুনে থাকবেন, কেঁচো। এই কেঁচো কিন্তু আমাদের মাটির উর্বরতা বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি, মানে আমাদের মাটিটা উর্বর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই কেঁচো। এবং কেঁচোর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম পোকামাকড় রয়েছে, যেমন ঘুঘরু রয়েছে একটা পোকা আর কি, এরাও কিন্তু মাটির উর্বরতা শক্তিটাকে বাড়িয়ে থাকে। তো যখন এই কীটনাশক যখন প্রয়োগ করা হয় আর কি, এই কীটনাশক প্রয়োগ করার ফলে আগাছা যেমন মারা যায় আর কি, এই আগাছা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ওই যে কেঁচো, ঘুঘরু এগুলোও কিন্তু মারা যায়। এর ফলে কি হয়, মাটির যে উর্বরা শক্তি অনেকটা হ্রাস পেয়ে যায়। এবার এর যে দূষণ আর কি, এর দূষণের ফলেও যে কীটপতঙ্গ রয়েছে সেগুলো মারা যাচ্ছে, এবং সেখান থেকে আমরা যখন কোনো কিছু নিয়ে আসছি, সেখান থেকে হতে পারে কোনো বেগুন নিয়ে আসলাম বা কোনো হয়তো সবজি বা কোনো কিছু একটা নিয়ে আসলাম, সেখান থেকে সেটা যদি ওই কীটনাশকের আওতায় যদি থেকে থাকে, তাহলে সেটাও যখন আমরা খাচ্ছি, এর ফলে আমাদেরও নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এই কীটনাশকের ফলে। আর এগুলো বেসিক জিনিস, দেখুন প্রত্যেকটাতে আমরা আলোচনা করে আসছি। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে মাটি দূষণ বা সয়েল পলিউশনস। মাটি দূষণ বা সয়েল পলিউশন ঠিক একইভাবে, মাটি দূষণ বা সয়েল পলিউশন আমরা কীভাবে বলতে পারি, এই যে বিভিন্ন সার প্রয়োগ, কীটনাশক, জীববস্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি দূষক পদার্থ মাটিতে মিশলে মাটির স্তরের যে ভৌত ও রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্য আবাঞ্ছিত ও ক্ষতিকর পরিবর্তন ও ক্ষয় সৃষ্টি হয়, তখন তাকে মাটি দূষণ বলে। দেখুন এই যে সংজ্ঞাগুলো, এগুলো এভাবে মনে রাখার দরকার নেই, আপনাদের দেখুন অটোমেটিকই মনে রয়েছে যে মাটি দূষণ কীভাবে হয়ে থাকে, মাটি দূষণ ফলাফলই বা কী, এবং মাটি দূষণ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখুন এগুলো যদি আমি নাও লিখি তবুও কিন্তু আপনারা বলে দিতে পারবেন, বা কিভাবে মাটি দূষণ হচ্ছে আপনারা কিন্তু বলতে পারবেন, মানে মোটামুটি কনসেপ্ট আপনাদের এই জায়গা থেকে কিন্তু রয়েছে। এবার এখান থেকে এই যে দূষণ থেকে যদি আপনাকে কনসেপচুয়ালি যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আশা করছি কনসেপচুয়ালি প্রশ্নতে কোনো রকম কোনো জায়গা বাদ যাবে না। এবার যেগুলো জ্ঞানমূলক যেগুলো রয়েছে, যেগুলো জ্ঞানমূলক মানে আপনাদেরকে মনে রাখতেই হবে, সেগুলোকে একটু তৈরি করতে হবে। তো এই যে আমরা দূষণ পড়লাম, এই দূষণ এই যে কনসেপ্ট যেগুলো আমরা বললাম আর কি, কনসেপ্টে কারোর কোথাও অসুবিধা কোনো দূষণ বুঝতে? এবার এখানে দেখুন আমরা এর প্রভাব কি, পরিবেশের উপর প্রভাব, মানুষের উপর প্রভাব, বা এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এর কারণ কি অতটা বিস্তারিতভাবে আমি এখানে আলোচনা করিনি, কেননা এগুলোই দেখুন কম বেশি সকলেই কিন্তু পারবেন আর কি, জায়গাগুলো কম বেশি সকলেই পারবেন, মানে এই যে কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিংটা সকলের মধ্যে কম বেশি হয়েছে। এবার এরই সঙ্গে সঙ্গে যেগুলো জ্ঞানমূলক যেগুলো রয়েছে আর কি, বা যেগুলো দেখুন আমি মার্ক করছি বা আমি লিখছি, এই জ্ঞানমূলক জায়গাগুলোই কিন্তু এই সময় একটু মনে রাখার চেষ্টা করতে হবে বা মনে রাখতে হবে। এরপর আমি একটা ছক রয়েছে আর কি, যেটা আমাদের পরীক্ষায় আসে, সেই ছকটাই যেগুলো একদমই ইম্পর্টেন্ট আর কি, সেগুলো আমি কয়েকটা মার্ক করে দিচ্ছি আর কি। আমি পুরো পিডিএফটা আমি এখানে মার্ক করে দিতে পারতাম, কিন্তু পুরো পিডিএফটা দিলে আপনাদের এখানে পড়তে ইচ্ছেই করতো না, সেই জন্য আমি এখানে কিছু মার্ক করে দিচ্ছি আর কি। প্রথমে আমরা যেটা পড়বো যে কিছু রোগ পড়বো, রোগ বলতে যেমন প্রথমে যেটা পড়ছি ভাইরাস গঠিত রোগ।
ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমরা কি কি পড়ব? একটা পড়ব গুটি বসন্ত, গুটি বসন্ত, জল বসন্ত, একই জিনিস, জল বসন্ত, গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, পোলিও, গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, মামস, মামস, হাম, র্যাবিস আর ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। তো এই রোগগুলো আমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? আপনাকে কোনো একটা রোগের নাম দিয়ে বলবে যে কোন রোগটি ভাইরাস ঘটিত রোগ, কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, বা কোনটি ভাইরাস গঠিত রোগ নয়। এভাবে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে আর কি, বা এইভাবে প্রশ্ন কম্পিটিটিভে তো প্রচুর এসে থাকে আর কি, বা প্রাইমারিতেও আসলেও আসতে পারে। এবার আশা করছি আর কি পেডাগজিক্যাল মানে কোনো সিচুয়েশান যদি তৈরি করে আর কি, আশা করছি কোনো রকম কোনো সমস্যা আপনাদের হবে না ইভিএসে। পেডাগজিতে দেখবেন যাই প্রশ্ন দেবে আর কি, দেখবেন সমস্ত প্রশ্নের অ্যান্সারই আপনি কম বেশি করতে পারছেন আর কি। কিন্তু যদি জ্ঞানমূলক যদি থাকে, আচ্ছা এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আচ্ছা একটা আছে এডিআইএস, এগুলো আমি এমসিকিউতে করিয়ে দেবো, কেমন? এগুলো এমসিকিউ যখন আলোচনা করব এমসিকিউতে করিয়ে দেবো। তো গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, মামস, হাম, র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এরপর রয়েছে কি ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ রয়েছে, প্রচুর রোগ রয়েছে, কিন্তু আমাদের কয়েকটা জেনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি টাইফয়েড, ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে প্রথমে রয়েছে কি টাইফয়েড রয়েছে, কলেরা রয়েছে, টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষা, তাহলে টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষা, তারপর ডিপথেরিয়া, প্লেগ, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? প্লেগ, এই প্লেগ রোগটা বলুন তো কিসের জন্য হয়ে থাকে? প্রশ্ন আসে একবার, এসে থাকে আর কি। প্লেগ রোগ ইঁদুরের জন্য। এই প্লেগ রোগটাকে একটা নাম দেওয়া হয়, জানা আছে? ব্ল্যাক ডেথ মনে হয়। কি বলা হয়? ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ কিন্তু বলা হয়ে থাকে। যক্ষাকে আর হোয়াইট কি বলা হয়? যক্ষাকে হোয়াইট, আচ্ছা যক্ষাকে কি বলা হয়? হোয়াইট কি বলে? হোয়াইট ডেথ। আচ্ছা হোয়াইট ডেথ, হোয়াইট ডেথ। আচ্ছা কি কি বললাম? টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষা, ডিপথেরিয়া, প্লেগ। এই প্লেগ, তো এই যে রোগগুলো আর কি, আর একটা মনে রাখবেন টিটেনাস, এই সমস্ত রোগগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অনেক সময় এই টিটেনাস রোগটা সকলেরই তো পরিচিত, টিটেনাসটা নামটা না দিয়ে একটা নাম দেয় দেখবেন ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার, এই নামটা দিয়ে দেয়। এবার এই নামটার সঙ্গে অনেকেই অপরিচিত, তখন আর কিন্তু আনসারটা করে আসতে পারে না। তাহলে ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত। এরপরে আমরা যেটা পড়বো, আর একটা যেটা আছে, মানুষের কিছু বংশগত রোগ রয়েছে, বংশগত কিছু রোগ রয়েছে। বংশগত রোগ যেমন হচ্ছে হিমোফিলিয়া,
বর্ণান্ধতা, এই রোগগুলো কিন্তু বংশগত রোগ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এবার এই বর্ণান্ধতাতে দেখবেন কতগুলি রয়েছে, যেমন লাল, নীল, সবুজ। আচ্ছা, লাল বর্ণান্ধতাকে কি বলা হয় বলুন তো? লালটাকে কি বলা হয়? আচ্ছা, ডিউটেরানোপিয়া, প্রোটোনোপিয়া না ট্রাইট্রানোপিয়া? হ্যাঁ, থ্যালাসেমিয়া একটা হবে, থ্যালাসেমিয়া। তো এখানে বর্ণান্ধতা 3 ধরনের দেখা যায়। একটা হচ্ছে কি লাল বর্ণান্ধতা, একটা হচ্ছে কি নীল বর্ণান্ধতা, আর একটা হচ্ছে কি সবুজ বর্ণান্ধতা। এই 3 ধরনের রোগ কিন্তু দেখা যায়, মানে বর্ণান্ধতা সম্পর্কিত। এখানে লাল বর্ণান্ধতা রয়েছে, নীল রয়েছে এবং সবুজ রয়েছে। তাহলে লাল বর্ণান্ধতাকে আমরা কি বলবো? লালটাকে আমরা বলবো প্রোটোনোপিয়া, তাই তো? প্রোটোনোপিয়া, লালটাকে বলবো প্রোটোনোপিয়া। সবুজটাকে আমরা বলবো ডিউটেরানোপিয়া, ডিউটেরানোপিয়া। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি নীল, নীলটাকে আমরা বলবো ট্রাইট্রানোপিয়া, ট্রাইট্রানোপিয়া। এই রোগগুলো রয়েছে। তো এগুলোই মোটামুটি আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আর জ্ঞানমূলক প্রশ্ন যদি আপনার জানা না থাকে তাহলে দেখবেন সেখানে গিয়ে আনসার করে আসতে পারবেন না। কিন্তু যদি একবারও যদি পড়া থাকে বা একবারও যদি আপনি দেখে থাকেন জায়গাগুলো, তাহলে কি হয়, প্রশ্ন যখনই দেখবেন এক্সামে, তখনই আপনার মনে পড়ে যাবে যে না, এই যে লাইনটা বা এই উত্তরটা আমার চেনা চেনা লাগছে, বা এটা হতে পারে। অন্যান্যগুলো আনকমন লাগছে, এই লাইনটা হলেও হতে পারে। এইভাবে কিন্তু আমরা অ্যান্সার করে আসতে পারি যদি আমাদের লাইনটা একবার যদি পড়া থাকে। তো এই জন্য এই লাইনগুলো আমাদেরকে পড়তে হবে। তো বলুন, আজকের এই যে দূষণ চ্যাপ্টার, প্রোটোজোয়া ঘটিত বলে একটা কি আছে না? হ্যাঁ প্রোটোজোয়া, ম্যালেরিয়া, এগুলো। হ্যাঁ এটা বলে দিচ্ছি, প্রোটোজোয়া ঘটিত কিছু রোগ রয়েছে। আচ্ছা, প্রোটোজোয়ার ঘটিত রোগের মধ্যে আমরা কি বলবো? ম্যালেরিয়া কি? আচ্ছা, ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ? হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রয়েছে, ম্যালেরিয়া, এবং সেই সঙ্গে একটা রয়েছে কি কালা জ্বর। এটা একটা ওই মাছির জন্য হয়ে থাকে, কালা মাছির জন্য হয়ে থাকে ম্যালেরিয়া। তারপর রয়েছে কালা জ্বর রয়েছে। সেই সঙ্গে দেখবেন পায়োরিয়া বলে একটা রোগ রয়েছে, পায়োরিয়া। তারপর ঘুম রোগ, ঘুম মানে শুধু ঘুমোবে সে, ঘুম রোগ। এগুলো হচ্ছে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। এরপর ছত্রাক ঘটিত রোগ রয়েছে, কৃত্রিম ঘটিত রোগ রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু পরীক্ষায় এগুলোই সবচেয়ে বেশি আসে। বংশগত আর কি কি বললাম, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, এগুলোই বেশি আসে। যাই হোক, কারোর কোনো প্রশ্ন কোনো জায়গায়? আচ্ছা, নবজিৎ স্যার ইউট্রাফিকেশন বলছিলেন, ইউট্রাফিকেশনটা দেখবেন। এর আগের দিন আমি ক্লাসে আলোচনা করেছি, ওটা একবার ক্লাসটা দেখে নেবেন। স্যার বলছিলাম, ওই শ্বাসমূল এই উদ্ভিদের যে ব্যাপারটা বললেন, মূল থেকে অক্সিজেন গ্রহণ করে, আর এমনি স্বাভাবিক উদ্ভিদের ব্যাপারটা কি, মানে অক্সিজেন গ্রহণ করে কি? দেখুন, পরিবেশ থেকে আমাদের যে উদ্ভিদ রয়েছে আর কি, আমাদের যে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ কি হয়, আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। পরিবেশ থেকে কি হয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং এই মূল থেকে জল এবং অক্সিজেন শোষণ করে। মূল থেকে জল এবং অক্সিজেনটাকে শোষণ করে, মানে স্বাভাবিক উদ্ভিদ যে উদ্ভিদগুলো রয়েছে। এবং সুন্দরবন অঞ্চলে কি হয়, সুন্দরবনের অঞ্চলে সবই তো লবণ মাটি, তাই না? এর ফলে কি হয়, মাটিগুলো গভীরে প্রবেশ করতে পারে না। মাটির এই যে গভীরে প্রবেশ করতে পারে না, আবার তারা এই মাটির উপরে উঠে এসে অক্সিজেনটাকে নেয়।
মানে উপরে উঠতে পারে না আর কি, মানে গভীরে ঢুকতে পারে না, উপরে উঠে এসে অক্সিজেনটাকে নেয়। আচ্ছা, আর কারোর কোথাও প্রশ্ন? হ্যালো স্যার, বলুন। বায়ু দূষণে কি প্যান বলে কি একটা ছিল না? আচ্ছা, বায়ু দূষণে হ্যাঁ একটা একটা প্যান রয়েছে, এটার ফুল ফর্ম সবসময় আছে এই প্যান, PAN, PAN, এর ফুল ফর্মটাই প্রধানত এসে থাকে দেখবেন, PAN। বলুন তো এর ফুল ফর্মটা কি? পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। স্যার 22-এ এসেছিল যে প্যান কি কোন গ্যাসটা থাকে না, এরকম একটা কি কোশ্চেন আচ্ছা ম্যাডাম এসেছিল। বলে দিচ্ছি, অ্যাসিটাইল নাইট্রেট। মুখ্য দূষক না গৌণ দূষক? আচ্ছা, এই পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, হ্যাঁ স্যার, এটা মুখ্য না গৌণ? সম্ভবত মুখ্য, তবু একবার দেখে নেবেন জায়গাটা মুখ্য না গৌণ। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট সম্ভবত মুখ্যই হবে। না 1 মিনিট আমি একটু একবার দেখি, সম্ভবত মুখ্যই হবে। মুখ্য তো নয়, গৌণ হবে। গৌণ স্যার, গৌণ গৌণ। মুখ্যতে নেই। মুখ্যতে কোনগুলো রয়েছে? মুখ্যতে যেমন রয়েছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মানে এগুলোই আর কি। তারপর ওই যে SPM, বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা, এগুলো হচ্ছে কি মুখ্য দূষক বা প্রাইমারি বা এয়ার পলিউট্যান্ট আমরা বলতে পারি। এটা কি হলো, তো গৌণ দূষক তাই তো? হ্যাঁ, গৌণ দূষক। আচ্ছা, ভাস্কর স্যার এরপর ক্লাস নেবেন আপনি? আচ্ছা, এরপর তাহলে ভাস্কর স্যারের ক্লাস হচ্ছে আর কি। তাহলে এরপর ভাস্কর স্যারের ক্লাসে জয়েন করুন, কেমন? আর রেকর্ডেড সেই সঙ্গে PDF আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যালো স্যার, বলুন। ডেসিবেল মানে কি ধরনের স্কেল? বলুন। যে শব্দ দূষণ মাপা হয়, হুম শব্দ দূষণ মাপা হয় না ডেসিবেলে, এটা কোন ধরনের স্কেল যে শব্দ দূষণ মাপার? স্যার ডেসিবেল সমান এটুকু জানি যে 1 ডেসিবেল সমান হচ্ছে 0.1 বেল। স্যার কোন একক সেটা জানা নেই। সিজিএস মনে হয় স্যার। শব্দের তীব্রতা CGS একক। আচ্ছা, CGS এর একক। স্যার ওয়াট পার মিটার স্কয়ার হবে স্যার একক।